আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের একাডেমিক প্রোগ্রামের প্রথম বায়োলজি ক্লাসে এবং আমার সাথেও তোমাদের প্রথম ক্লাসে। মানে ক্লাস তো তোমরা এর আগে আমার সাথে অনেক করেছো, বাট বায়োলজির প্রথম ক্লাস এবং আমার সাথে প্রথম ক্লাস, মানে তোমাদের একাডেমিক প্রোগ্রামের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা আগে একটু জয়েন করো এবং আমাকে জানিয়ে দাও যে আমার কথা একদম ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আর স্লাইডের লেখাও একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ কিনা। আমি দেখছি যে আমাদের ফেসবুক গ্রুপ থেকে অলরেডি কয়েকজন জয়েন করে ফেলেছে, কিন্তু সবাই একটু জয়েন করুক। আর একটু যারা দেখতেছে অলরেডি তারা একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কথা পরিষ্কার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, একটু জানাও আমাকে যে অল ওকে আছে কিনা। একটু দেখি আমরা। কোন পেজ ছিল ওইটা থেকে গিয়েছে আরেকটা পেজ থেকে। এটাতে কি মডারেটর নাই? আচ্ছা, তোমরা একটু জয়েন করো, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, একটু দেখি সব ঠিক আছে কিনা। তোমরা যারা অলরেডি জয়েন করে ফেলেছো তারা তোমাদের বন্ধু বান্ধবদেরও একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছো। নুসরাত জাহান লিখেছো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ক্লাস হচ্ছে 10 এর ক্লাস লেখা না, এটা হচ্ছে ক্লাস 9 এর ক্লাস হবে। ঠিক আছে, আমরা ক্লাস 9 এর ক্লাস করছি, এটা কেটে দিই একটু। ওকে, প্রীতম দাস লিখেছো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলিজাকে ধন্যবাদ বলার জন্য। আলিজা সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম আপু। নুসরাত জাহান লিখেছো সাউন্ড ক্লিয়ার আছে। তোমরা যারা জয়েন করেছো একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, আমরা আমাদের আরেকটা গ্রুপ থেকে একটু লাইভটা শুরু করি, তারপরে ক্লাসটা স্টার্ট করব। ওকে, এই গ্রুপটার কি মডারেটর দেওয়া আছে? লাইভ তো যাবে। আচ্ছা, ইউটিউব থেকে যারা দেখছো তারা অস্থির হও না, তারা তো তোমরা আগে জয়েন করে বসে থাকো। আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। ঠিক আছে, আর 1-2 মিনিটের মাঝে স্টার্ট করে দিব। ওকে, আচ্ছা আমি ইউটিউবের কমেন্টগুলো একটু দেখি। ওকে, হ্যাঁ আছি। বাচ্চারা সবাই একটু ধৈর্য ধরো, আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। জাস্ট আমরা আমাদের একটা তোমাদের যে 9 এর গ্রুপটা আছে আমাদের ফেসবুক থেকে, ওইটা থেকে একটু লাইভ হয়ে নি। হ্যাঁ, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করে দিব।
ওকে, তাহলে আমরা ওই দুটো থেকেই যাই। আই থিঙ্ক ওরা বসে আছে, তো আমরা একটু কমেন্ট গুলা ইয়ে করে দিই, ইউটিউব আর ফেসবুক পাশাপাশি। ঠিক আছে, আচ্ছা, সমস্যা। ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। অল ক্লিয়ার আছে বলে দিয়েছো যেহেতু তোমরা সবাই, তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। তোমরা জানো যে আজকে আমরা বায়োলজির প্রথম ক্লাস করছি বা জীববিজ্ঞানের প্রথম ক্লাস করছি, এবং তোমাদের জন্য এতদিন বিজ্ঞানকে ভেঙে আমরা যে 3টা সাবজেক্ট বলি, সেই 3টা সাবজেক্টে ভাগ হয়ে যাওয়ার প্রথম স্টেপ হচ্ছে এটা। তোমরা এর আগে গতকালকে হচ্ছে রসায়নের ক্লাস করছো, এখন হচ্ছে জীববিজ্ঞানের ক্লাস করবা, এরপরে পদার্থ বিজ্ঞানের ক্লাস করবা, এইভাবে তোমাদের প্রত্যেকটা ক্লাসের একটা হচ্ছে সূচনা হয়ে যাবে, রাইট? আচ্ছা, সো আজকে আমরা তোমাদের বইয়ের প্রথম অধ্যায় পড়ব, এবং তোমাদের সাথে আমি যখন ক্লাস নিব, এই পুরো জার্নিটাতে তোমরা যারা আমার ক্লাসে থাকবা, ইনশাল্লাহ তোমরা এসএসসির একটা কমপ্লিট গাইডলাইন পাবা। যদিও আমি তোমাদের ক্লাস টিচার না, আমি হচ্ছে ক্লাস 10 এর ক্লাস টিচার, তোমাদের 9 এর ক্লাস টিচার তোমাদের আবিদা আপু আছে এবং অন্যান্য ভাইয়া আপুরা আছে, বাট তারপরও তোমরা তো আমার কাছে পড়ছো, রাইট? সো আমি আমার এক্সপিরিয়েন্স অনুসারে, আমার এক্সপিরিয়েন্স বলতে আবার পড়ানোর এক্সপিরিয়েন্স না, আমি যখন তোমাদের মতো ছিলাম তখন কিভাবে এসএসসি প্রিপারেশন নিয়েছি, ভালো রেজাল্ট করছি, এইগুলা তোমাদেরকে বলবো এবং সহজ ভাবে বলবো, কারণ আমার না বেশি কঠিন জিনিস ভালো লাগে না, আর পড়াশোনা নিয়ে বেশি কঠিন জিনিস তো আমার একদমই ভালো লাগে না। ঠিক আছে, তো আমরা পুরো ক্লাসের মধ্যেই আস্তে আস্তে করে এই বিষয়গুলো হচ্ছে ধীরে ধীরে 1-2 করে করে জানতে থাকবো, কারণ আমাদের এই 9 এর প্রিপারেশনটাই তো মেনলি আমাদের এসএসসি তে গিয়ে কাজে লাগবে। তোমরা তার আগে বলো তো যে তোমরা এসএসসি ব্যাচ কত, তোমরা কত সালে এসএসসি দিবা বলো তো? আর আরেকটাও বলো যে এসএসসি যেটা, এসএসসি তোমরা কি জানো যে এই এক্সামটা যে তোমরা দিবা, এই এক্সামটা তোমরা কত সালে দিবা এবং এটার ফুল ফর্ম কি? আমরা কিন্তু অনেক সময় এসএসসি এক্সামের সার্টিফিকেটও নিয়ে ফেলি, সার্টিফিকেটের উপর কিন্তু সুন্দর করে লেখা থাকে, তারপরেও কি করি আমরা হচ্ছে এসএসসি ফুল ফর্মটাই অনেকে জানি না। আচ্ছা, এই যে সবাই আমরা জানি যে আমরা 27 সালে দিব, এখন কি মনে হতে পারে এটা তো 24 সাল, 26 সাল, দেন 27 সাল, অনেক দেরি আছে না, এরকম মনে হইতে পারে। কিন্তু আচ্ছা, একজন ইউটিউব থেকে লিখেছো যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অনেকেই লিখেছো, ঠিক আছে, তোমাদের মতো বয়সে আমরা এগুলো একটু কম জানতাম, এখন সবাই আমরা একটু এগুলো জানি, তাই না? তো এই যে আমরা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যে এক্সামটা দিব 2027 সালে, তাহলে আমাদের মনে হতে পারে যে 2 বছর বা অলমোস্ট 2 বছরের বেশি, কারণ 27 সালেরও মোটামুটি ফেব্রুয়ারি ধরতে পারো যে এক্সাম হবে, তাহলে আমি এখন কেন পড়াশোনা করব? ঠিক আছে, তোমাদের জায়গায় প্রথম প্রশ্নই আমার মাথায় এটা আসছিল যে আমি এখন কেন পড়াশোনা করব, কারণ এত লং টাইম ধরে কি আমি একই বই পড়বো? আমার আবার একই বই বেশি দিন পড়তে ভালো লাগে না। জীবনে প্রথমবার কিন্তু তোমরা এমন একটা বই পাচ্ছ যেই বইটা তোমরা 2 বছরের বেশি পড়বা। এর আগে কিন্তু তোমরা প্রত্যেকটা বই 1 বছরের কম সময় পড়ছো, কারণ ডিসেম্বর মাসে তোমরা বার্ষিক পরীক্ষা দিয়ে দিয়েছো। তাহলে প্রথম প্রশ্নই হচ্ছে যে আমি কেন আজকেই তন্দ্রাপুর ক্লাস করব, আমি কেন আজকেই পড়াটা স্টার্ট করব, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দেখো, আমি অনেক বড় হয়ে গিয়েছি না, আমি এখন মাস্টার্স করতেছি মানে আমার কয়দিন পরে পড়াশোনা সব শেষ হয়ে যাবে, রাইট? এখনো এসএসসির এমন অনেক বিষয় আছে যেটা প্রতিনিয়ত আমার কাজে লাগে, আর যেহেতু আমি বায়োলজি রিলেটেড সাবজেক্টেই পড়ি, তো আমার কিন্তু এই এসএসসি বইয়ের অনেক কনসেপ্ট আমার পরীক্ষার খাতায় লিখে আসা লাগে, হ্যাঁ, অনার্সে গিয়েও লিখে আসা লাগে। এছাড়াও আমি যেই ফেজগুলো লাইফের পার করে আসছি, আমার ইন্টার, অ্যাডমিশন, তারপরে কখনো হয়তো বায়োলজি অলিম্পিয়াড বা বায়োলজি বিভিন্ন কাজ করতে গেলে সব সময় আমার এই বেসিক কনসেপ্টটা লাগছে। তার মানে ক্লাস 9-10 এর বই হচ্ছে এমন একটা বেসিক বই, তুমি যদি পরবর্তীতে পড়াইতেও চাও না, যে তুমি কাউকে পড়াবা, আমার মতো তুমি পড়ানোর ইচ্ছা তোমার, তারপরেও তোমার এই বেসিক কনসেপ্টটাই লাগবে। আমি কিন্তু প্রথম দিনই তোমাদেরকে একটা কথা বলছি, আমি কিন্তু ক্লাস 9-এ ফাঁকিবাজি করছিলাম, করে ক্লাস 10-এর একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমি পড়তে বসছিলাম, তারপরে কোন রকম শেষ মুহূর্তে প্রিপারেশন নিয়ে আলহামদুলিল্লাহ এসএসসি তে ট্যালেন্ট স্কলারশিপ পাইছিলাম, বোর্ড স্ট্যান্ড করছিলাম, ভালো রেজাল্ট করছিলাম। তারপরেও আমি বলতেছি যে আমার এখনো মনে হয় আমি 9-10-এর অনেক অপরচুনিটি মিস করছি। কেন? আমার বেসিক কনসেপ্ট ছিল না, এই কারণে আমার মানে আমি যে ভালো ভালো জিনিসগুলো অ্যাচিভ করতে পারতাম আমি সেটা পারি নাই। তাহলে প্রত্যেকটা জিনিস লাইফে অ্যাচিভ করতে গেলে এই সময় থেকে আমাদের বেসিক গুলা দরকার।
আমরা বই নিয়ে অনেকক্ষণ ধরে বসে থেকে পড়াশোনা করব এরকমটা না, বাট আমরা যখন ক্লাসগুলো করব আমরা অনেক বেসিক সম্পর্কে জানতে পারবো। বিশেষ করে আমার ক্লাসে তোমরা দুটো জিনিস খুব ভালো করে শিখবে। একটা হচ্ছে একদম বেসিক, যেহেতু তোমরা 9-এ পড়ো, তোমাদের বেসিক শেখার অনেক সময় আছে। আর 2 নম্বর হচ্ছে আমরা পরীক্ষায় কিভাবে লিখবো। শুধু পড়াশোনা করলেই হবে না, পরীক্ষায় লেখাটাই আসল। যে পরীক্ষায় ভালো করে লিখতে পারে সে কম পড়াশোনা করে হলেও পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তো এই পরীক্ষায় লেখা শিখলে আমরা এসএসসি না, আমরা জীবনের প্রত্যেকটা পরীক্ষা, আমাদের শরীর অসুখ হোক, আমাদের লাইফের কোনো হচ্ছে দুঃখর মোমেন্ট হোক, যেরকম মোমেন্টই হোক না কেন, আমরা সেটাকে উতরায় আসতে পারবো। ঠিক আছে, দেখি কে কি বলছো। আচ্ছা, এখনো অনেকে আসসালামু আলাইকুম আপু দিচ্ছে। আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, তাহলে তোমার ভিডিওটা তোমার কাছেও থাকবে এবং তোমার বন্ধুরাও পরবর্তীতে দেখতে পাবে। ঠিক আছে, ইউটিউব থেকে যারা লাইভ দেখছো সবাই লাইক দিয়ে দিবা, আর ফেসবুক থেকে যারা লাইভ দেখছো তারা হচ্ছে বন্ধুদের মেনশন করবা, প্লাস লাইভটা শেয়ার করবা। মাত্র একটা শেয়ার হয়েছে, এরকম হবে না। ঠিক আছে, আমাদের প্রথম সপ্তাহের ক্লাসগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, যেন তোমার বন্ধু বান্ধবরা দেখতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো চলো, আমরা অনেক কথাবার্তা বলে ফেলেছি, আমরা একটু ক্লাসে চলে যাই। ক্লাসে যাওয়ার আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিব। আমি ফারিহা নাজনীন তন্দ্রা, বর্তমানে পড়াশোনা করছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বা বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি বলতে পারো। এবং তোমাদেরকে মানে আমি ক্লাস 6 থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত বায়োলজি পড়াই। হ্যাঁ, 6, 7, 8 এর সায়েন্স পড়াই, আর বাদ বাকি সব ক্লাসের হচ্ছে বায়োলজি পড়াই। ওকে, আচ্ছা, তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। আমরা আমাদের এই অধ্যায়টাকে 3টা ভাগে ভাগ করছি, মানে এই অধ্যায়ের মোট 4টা ক্লাস হবে, বাট অধ্যায়টা আমরা প্রথম 3টা ক্লাসেই শেষ করব। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই চ্যাপ্টারের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা এই অংশটুকু কভার করব। ঠিক আছে, বইয়ের মধ্যে এই অংশটুকু আমরা কভার করব আজকের ক্লাসে, মানে চেষ্টা করব আর কি। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা এই অংশটুকু কভার করব। আমি এখন যে অংশটুকু ক্লিক করলাম, অর্থাৎ এইটুকু হবে আমাদের ক্লাস 1, এইটুকু হবে আমাদের ক্লাস 2, এবং আমাদের এইটুকু হবে হচ্ছে ক্লাস 3, এবং ক্লাস 4-এ এই ফুল চ্যাপ্টারটা আমরা রিভিউ করব, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব, সিকিউ লেখার ধরন শিখবো। যদিও সিকিউ লেখার ধরন আমি থ্রু আউট দ্য টাইমই বলতে থাকবো, প্রতিটা অংশ যখন পড়াবো সেখানেই আমি বলতে থাকবো। তারপর লাস্ট ক্লাসে আমি ওটা আবার রিভিউ করে দিব, এবং কিভাবে পরীক্ষায় লিখবা টিকবা এগুলো সবকিছু হচ্ছে বলে দিব। ওকে, আচ্ছা, ওকে, আর কি ওকে, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। তো চলো আমরা এই উপরের যে অংশটা, সেই অংশটা আজকের ক্লাসে আমরা পড়াশোনা করে ফেলি। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কিওয়ার্ড লেখা, একটা ওয়ার্ড লেখা, যেটা হচ্ছে বায়োলজি, রাইট? এই বায়োলজিটা কোন শব্দ থেকে এসেছে? যারা আমরা বলি যে আমাদের বায়োলজি পড়তে ভালো লাগে না, বায়োলজি মানে শুধু মুখস্থ আর মুখস্থ, এখানে বোঝার কিচ্ছু নেই, তারা আমরা একটা সিক্রেট জানি না। সেই সিক্রেট হচ্ছে বায়োলজি যেই একটা সায়েন্স, এই সায়েন্সের সবকিছুই ম্যাক্সিমাম 80% জিনিসই একটা ভাষা থেকে নেওয়া। সেই ভাষাটা হচ্ছে গ্রিক ভাষা। মানে বায়োলজির ম্যাক্সিমাম টার্মই আমাদের গ্রিক ভাষা থেকে নেওয়া। ঠিক আছে, তো এই যে বায়োলজির ম্যাক্সিমাম টার্ম যে আমাদের গ্রিক ভাষা থেকে নেওয়া, আমরা তো সবাই গ্রিক জানি না। আমরা কি গ্রিসের ভাষা জানি, গ্রিক ভাষা জানি? জানি না। এই গ্রিক ভাষা না জানার কারণে আমাদের বায়োলজির টার্মগুলো অনেক কঠিন লাগে। আমরা যদি গ্রিসের ভাষা জানতাম তাহলে আমাদের বায়োলজি টার্মগুলো আমাদের কাছে অনেক ইজি হয়ে যেত। ঠিক আছে, যেমন এই বায়োলজি দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে বায়োস, আরেকটা হচ্ছে আমাদের লোগোস। সো বায়োস মানে কি? বায়োস মানে হচ্ছে জীবন, যেখানে আমরা জীবন নিয়ে কথা বলি, জীব নিয়ে কথা বলি, মানে জীব যার জীবন আছে সেটা নিয়ে কথা বলি। এবং লোগোস মানে কি? লোগোস মানে হচ্ছে আমাদের জ্ঞান। বায়োলজি, বায়োলজি পরবর্তীতে ইন্টারে ভেঙে কি হবে? দুটো সাবজেক্ট হয়ে যাবে, বোটানি, জুওলজি। এই যে লজি মানে লোগোস সব জায়গায় কিন্তু আমাদের আছে, ম্যাক্সিমাম সাবজেক্টের ক্ষেত্রে লোগোস আছে। এই লোগোস মানে কিন্তু আসলে নলেজ। ওকে, আচ্ছা, সো এই যে আমাদের বায়োলজি হচ্ছে যে লোগোস মানে নলেজ, তার মানে জীবন নিয়ে যে জ্ঞান, সেটাই হচ্ছে আমাদের জীববিজ্ঞান। সো আমাদের বইয়ের শুরুতেই জানতে হবে যে বায়োলজি বা জীববিজ্ঞান কাকে বলে।
আমরা সবাই এমনি বুঝি জীববিজ্ঞান, জীব নিয়ে পড়াশোনা হচ্ছে আমাদের কি, জীব নিয়ে পড়াশোনা যেটা সেটাই আমাদের বায়োলজি, এটা আমরা সবাই বুঝি। কিন্তু পরীক্ষায় যখন আসে যে জীববিজ্ঞান কাকে বলে, ওটা লিখতে গিয়ে আমরা হিমশিম খাই, যে আমরা বুঝতে পারি না যে কিভাবে কি করে লিখবো। তা একটা জিনিস দেখো, জীববিজ্ঞান কি বিজ্ঞানের একটা শাখা না? এতদিন আমরা কি করছি, বিজ্ঞান পড়ছি, এখন আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হয়েছে, তাহলে বিজ্ঞানের একটা শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। এখানে আমাদের জীব নিয়ে এবং জীবন নিয়ে গবেষণা করা হয়। এখন একটা জিনিস একটু খেয়াল করো, জীব বিজ্ঞানের পাশে বায়োলজি শব্দটা আমি লিখেছি ব্র্যাকেটে ইংলিশ করে। এটা কেন লিখেছি বলো তো? ওকে, এটা কেন লিখেছি বলতো, যে ব্র্যাকেটে ইংলিশ করে আমি জীববিজ্ঞান শব্দটার পাশে বায়োলজি শব্দটা কেন লিখেছি? কারণ আমরা যারা বাংলা ভার্সনে পড়ি তাদের বইতে কিন্তু কিছু কিছু টার্ম আমরা দেখব যে ইংলিশে লেখা আছে। আমরা কি করি, আমরা যেহেতু বাংলা ভার্সনে পড়ছি, আমরা ওই ইংলিশটা পড়ি না, একদম ছু করে ফেলাই দিই। এই কাজটা আমরা করব না। বইয়ের মধ্যে যে ইংলিশটুকু আছে সেই ইংলিশটুকু আমরা পড়বো, ঠিক আছে? এটা শুধুমাত্র বায়োলজির জন্য না, এটা সব সাবজেক্টের জন্য। যতগুলো সাবজেক্ট তুমি পড়তেছো এসএসসি তে 9 এ উঠে, এখন থেকে বইয়ের মধ্যে যে ইংলিশগুলো থাকবে এগুলো তুমি পড়ে ফেলবা। কেন? অনেক অ্যাডভান্টেজেস আছে। অ্যাডভান্টেজ নাম্বার 1, তুমি বাংলা ভার্সনের হয়ে যখন পরীক্ষার খাতার মধ্যে জীববিজ্ঞানের সংজ্ঞা লেখার সময় এভাবে ব্র্যাকেটে বায়োলজি কথাটা লিখবা, বায়োলজি তো অনেক সহজ জিনিস, জীববিজ্ঞানের সবাই জানে, বাট পরবর্তীতে যখন অন্যান্য কিছু এভাবে লিখবা তখন টিচাররা লিটারালি তোমার প্রেমে পড়ে যাবে, ভাববে যে এই খাতাটা তো জোস, ঠিক আছে, এই মেয়েটা তো অনেক জানে। পরবর্তীতে তুমি হয়তো একটা প্রশ্নের অ্যান্সার পারো নাই, বাট টিচারের এটা দেখেই মনে হবে যে এই মেয়ে তো ভালোই লিখছে, ভালোই লিখবে, এই মেয়ে থ্রু আউট দ্য টাইম সবকিছু ভালোই হবে, এরকম একটা মেন্টালিটি টিচারের মধ্যে অলরেডি গ্রো হয়ে যাবে, ঠিক আছে? এবং এটা খাতার সৌন্দর্য বাড়াবে, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, তোমাকে বৃত্তি পেতে, সব ক্ষেত্রে তোমাকে এটা হেল্প করবে। ওকে, নাম্বার 2, এই ইংলিশ টার্মগুলো শেখার জন্য তুমি লাইফের সব ক্ষেত্রে আগাই থাকবা। পরবর্তীতে তুমি যখন অনার্সে পড়াশোনা করবা, তোমার তো সবকিছু ইংলিশ হয়ে যাবে, তখন এই টার্মগুলো জানার কারণে তোমার কাছে সবকিছু অনেক ইজি হবে। পরবর্তীতে বিদেশে যে যায় স্কলারশিপ নিয়ে, সেটা ক্ষেত্রে তো আরো অ্যামেজিং হবে, সেটা তো একটা গেলই। এরপরে 3 নম্বর ধাপ, আমাদের যখন বোর্ড পরীক্ষা হবে, অ্যাডমিশন পরীক্ষা হবে, অনেকগুলো টার্ম বাংলিশে লিখে প্রশ্ন করবে। যেমন মনে করো এখানে বায়োলজি, আমার পরীক্ষায় আসলো যে বায়োলজি কাকে বলে। এখন তুমি বায়োলজি মানে জীববিজ্ঞান, তো তুমি জানো, এটা তোমার জন্য সহজ। বাট মনে করো তুমি এমন কোনো টার্ম যেটার ইংলিশ জানতা না, সেক্ষেত্রে তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে না? তাহলে অবশ্যই আমরা সেটারও বাংলা টার্মটা পড়ে ফেলবো, মানে ইংলিশ টার্মটা পড়ে ফেলবো। তাহলে এভাবে বাংলায় প্রশ্ন আসলে, বাংলা ভার্সনদের কিন্তু এভাবে প্রশ্ন আসবে, কারণ এটা কিন্তু বাংলায় প্রশ্ন, ঠিক আছে? সো তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে না জিনিসটা? সবাইকে আমরা বুঝতে পারছি? আশা করি সবাই আমরা বুঝতে পারছি। সো আমরা এবার দেখি যে আমরা সংজ্ঞা কিভাবে মনে রাখবো, ঠিক আছে? আমার পড়ার মানে আমার ক্লাসে তোমাদেরকে অবশ্যই, আজকে তো প্রথম দিন, এজন্য তোমাদেরকে গাইডলাইন গুলো দিতেছি যে ক্লাসে কিভাবে পড়াবো, কি কি করব না করব, এগুলো তো আমি বলবো, হ্যাঁ। কিন্তু মানে সাথে সাথে একটা পড়া কিভাবে তুমি মেমোরাইজ করবা আমি ট্রাই করব সেটাও তোমাদেরকে বলে দিতে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে বায়োলজি, তাহলে শুরুর কথা হচ্ছে আমরা অবশ্যই ইংলিশ টার্ম ইউজ করব। দ্বিতীয় কথা হচ্ছে বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব এবং জীবন সংক্রান্ত আলোচনা করা হবে। বাস, আমি শুধু এইটুকুই পড়ব। এই সাদা কালি দিয়ে যে লেখাটা আছে, এই লেখাটা আমি চাইলে লিখবো, না চাইলে না লিখবো, মানে এটা আমি ব্রেইনের মধ্যে প্রেসার নিব না। এটা লেখার জন্য এটা কি করব না, ব্রেইনের মধ্যে প্রেসার নিব না। তো এটা হচ্ছে তাদের গঠন, বৃদ্ধি, বিবর্তন এবং শ্রেণীবিন্যাস। একটা জীব কিভাবে বড় হবে, বিবর্তন মানে পরে আমরা আসতেছি, কিভাবে সেটার বিকাশ হবে এবং কিভাবে সেটাকে আমি শ্রেণীতে ফেলাবো, ঠিক আছে? এই জিনিসটা যদি আমি লিখে দিই তাহলে জিনিসটা একটু সুন্দর হচ্ছে, এই আর কি। ওকে, তো সবাই আমরা আশা করি বায়োলজির সংজ্ঞা বুঝে গেছি তো সবাই? আচ্ছা, এখন যে কোনো জিনিস পড়তে হলে, আজকে যেহেতু আমরা প্রথম দিন বায়োলজি সাবজেক্টটা পড়ছি, আমাদেরকে জানতে হবে যে এই সাবজেক্টটার জনক কে, মানে হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি। আচ্ছা, আমি একটু বলে দিই, হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি, বলো তো সবাই।
দেখি তো সবার আগে কে অ্যান্সার দিতে পারে। আচ্ছা, বানান সঠিক হইতে হবে, হ্যাঁ। বানান হচ্ছে যদি ভুল লেখো, ইংলিশ বানান ভুল লিখলে আমি তার কমেন্ট পড়বো না। ওকে। আচ্ছা, তোহা তামিম ফেসবুক থেকে দেখি সবার আগে অ্যান্সার দিয়েছে। আহ অঙ্গন সাহা সম্ভবত নামটা ছিল। ইউটিউবের কমেন্ট অনেক দ্রুত উপরে উঠতেছে, তো ইংলিশ নামটা যে লিখেছো তাদের কমেন্টটা পড়লাম। এছাড়া অনেকেই নাম লিখতেছো অ্যারিস্টটল, অনেকে এ দিয়ে লিখতেছো, এ দিয়ে যারা লিখতেছো নামটা ঠিক হতেছে না, এটা এ দিয়ে হবে, অ্যারিস্টটল, হ্যাঁ। আচ্ছা, সো নামটা হচ্ছে আমাদের বিজ্ঞানী অ্যারিস্টটল। আচ্ছা, ঢেকে গেছে উনি। ঠিক আছে। আমি মানে যখন আমি ছোট ছিলাম, আমার জানো মানে মানে আমি আমার ড্রব্যাকস বলতেছি, আমার না ইংলিশের প্রোনাউন্সিয়েশনটা একটু বাজে। কেন জানো? কারণ আমি যে কোনো বানান মনে রাখার জন্য ওইটার মতো করে মুখস্থ করতাম। অর্থাৎ অ্যারিস্টটলকে আমি অ্যারিস্টটলে বলে মুখস্থ করতাম, যেন আমার বানানটা লিখতে সুবিধা হয়। এটা আমি খুব করতাম। তো তোমরা চাইলে এভাবে করতে পারো, বাট প্রোনাউন্সিয়েশনটা আসলে শিখে লাগবা, ঠিক আছে? তো এইটার বানান হচ্ছে আসলে অ্যারিস্টটলে, অ্যারিস্টোটল, ওই যে সবাই যে লিখছো TOTOL, এরকম না বানানটা, হ্যাঁ। আর এটা যেহেতু এই জন্য এটা এরিস্টটল না, এটা দিয়ে হবে। বাংলাতে লিখলে এটা দিয়ে স্টার্ট হবে। ওকে, আশা করি হচ্ছে বুঝতে পারছো। সো এই জীববিজ্ঞান পরবর্তীতে যখন দুটো সেকশনে ভাগ হয়ে যাবে, বোটানি অ্যান্ড জুওলজি, তোমরা কি জানো যে এই যে বোটানি অ্যান্ড জুওলজি, বোটানি অ্যান্ড কি বলতো জুওলজি, এই জুওলজি, জু মানে তো প্রাণী বিজ্ঞান, আর এটা মানে তো উদ্ভিদ বিজ্ঞান, এটা আমরা সবাই জানি। এই জুটা জু কেন এটা জানো? যে এই জুটা জু কেন, মানে জু মানে প্রাণী বিজ্ঞান কেন, মানে জু মানে প্রাণী কেন? লজি মানে লোগোস মানে জ্ঞান, সেটা তো গেল, বিদ্যা জ্ঞান, ওটা তো আলাদা কথা। বাট এটা বলো তো জু মানে হচ্ছে প্রাণী কেন, এটা বলো তো। আচ্ছা, সো বোটানির যে হচ্ছে জনক উনি হচ্ছে থিওফ্রাস্টাস, বাট জুওলজির জনক কিন্তু এই অ্যারিস্টটল মামাই। ঠিক আছে, মামা বা দাদু যাই বলো, আমাদের এই অ্যারিস্টটল মামা বা দাদু সেই। ওকে। আচ্ছা, সবাই কমনলি অ্যান্সার দিবে যে জুওলজি মানে প্রাণী বিজ্ঞান, কারণ হচ্ছে জু মানে চিড়িয়াখানা, চিড়িয়াখানায় প্রাণী থাকে, রাইট? আচ্ছা, কিন্তু জু ইজ এ গ্রিক ওয়ার্ড অ্যান্ড জু মিনস মর্টাইল। মর্টাইল মানে কি বলতো? মর্টাইল মানে মানে যে চলতে পারে, চলনক্ষম। সে কি? সে হচ্ছে আমাদের চলনক্ষম। ও চলনক্ষম হওয়ার কারণে আমরা জানি না প্রাণী আর উদ্ভিদের মধ্যে মেইন পার্থক্য কোথা থেকে আসে, যে চলতে পারে সেটা থেকে তো আসে। সো চলনক্ষম হওয়ার কারণেই জু মিনস প্রাণী বিজ্ঞান। সবাইকে আমরা বুঝছি, ঠিক আছে? আচ্ছা, ফেসবুকের এই যে দুষ্টুগুলা যারা তখন থেকে ভিডিও দেখতেছো, একটা শেয়ার করতে বলছি, একজনই খালি শেয়ার করছে। ওই একটা শেয়ারও মনে হয় যে আমরা আমাদের গ্রুপ থেকে করছি, সে তোমরা একটা কেউ করো নাই। এই ঠিক হইছে বলো? ঠিক হয় নাই। সো দ্রুত করে শেয়ার করো। আচ্ছা আচ্ছা, এবার তো অনেকেই লিখতেছো যে জু মানে চলাচল, এটা সেটা, ঠিক আছে। ইউটিউবের বাচ্চাগুলো অনেক ভালো, আমার ইউটিউবের বাচ্চাগুলোকে অনেক পছন্দ, অনেক লক্ষ্মী। আচ্ছা আচ্ছা, এখানে দেখি HSC 26ও চলে আসছো, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের তো এই চ্যাপ্টার আমি পড়াইছি তাই না, HSC 26-এর যারা আছো। ওকে, ঠিক আছে। সো এইবার আমরা চলে যাই আমাদের পরের অংশ, যেখানে আমরা জীববিজ্ঞানের ধারণাকে ভাগ করে জীববিজ্ঞানের শাখাতে চলে যাব। জীববিজ্ঞানের দুটো শাখা, জীববিজ্ঞানের শাখা হবে এটা, বা ব্রাঞ্চ অফ বায়োলজি। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান বা আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি, সরি কেমিস্ট্রি না, আসলে কেমিস্ট্রি আমার এত পছন্দ, ফিজিক্যাল। আর ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। ফিজিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড এটার মানে কি? আমরা যখন বোর্ড পরীক্ষা দিব, এই বছর থেকে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল অ্যাড হয়ে গেছে, যেটা 8 পর্যন্ত ছিল না। আমরা যখন বোর্ড পরীক্ষা দিব তখন আমাদের থিওরি পার্ট থাকবে যেটা আমরা লিখবো, আর প্র্যাকটিক্যাল পার্ট থাকবে যেটা আমরা হাতে কলমে করে দেখাবো, ঠিক আছে। সো ব্রাঞ্চও দুই ভাবে। যেমন তোমাকে খুব সহজ করে বলি, বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান, রাইট? সো বোটানি ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি অ্যান্ড এগ্রিকালচার ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড বায়োলজি। মানে বোটানি যে ব্রাঞ্চ অফ ফিজিক্যাল বায়োলজি,
অ্যান্ড এগ্রিকালচার ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড বায়োলজি। ঠিক আছে, মানে বোটানিতে আমরা শুধু থিওরি পড়ি, রাইট? বোটানিতে যদিও প্র্যাকটিক্যাল আছে, বাট বোটানি বলতে আসলে আমাদের থিওরি বোঝায়। কিন্তু এগ্রিকালচারটা কি? বোটানি একদম হাতে কলমে ফিল্ড লেভেলে অ্যাপ্লাই করে দেখা। আমরা যে বলতেছি যে উদ্ভিদ যখন একটা আলো পায় তখন আলোর দিকে বাকিয়ে যায়, এটা কিন্তু তুমি ফিল্ডেই যখন একটা গাছ লাগাইছো তখন সেটা দেখতে পাবা। বা ধানের, আমি যে বলতেছি ধান গাছটা এইভাবে এইভাবে বড় হচ্ছে, বোটানিতে যে বলতেছি, এগ্রিকালচারে আমি প্র্যাকটিক্যালি সেটা দেখতে পাচ্ছি, রাইট? সো আমাদের ফিজিক্যাল মানে শুধু আমরা থিওরি পড়াশোনা করব, আর ফলিত মানে সেটা আমরা ফিল্ড লেভেলে অ্যাপ্লিকেশন করব। সো ভৌত জীব বিজ্ঞান হচ্ছে এই শাখায় থিওরি মানে কি? থিওরি মানে তত্ত্বীয় না, তো তত্ত্ব বা তত্ত্বীয়। সো থিওরি বা তত্ত্বীয় বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। আচ্ছা, ভৌতর আলাদার একটা মিনিং আছে, সেটা হচ্ছে রসায়নে তোমরা পড়বা ভৌত রসায়ন, তারপরে তোমার হচ্ছে মানে ভৌত বিজ্ঞান, আরেকটা হচ্ছে রাসায়নিক বিজ্ঞান। ভৌত মানে আসলে বোঝায় বাহ্যিক ভাবে যেটা দেখা যাচ্ছে, যে জিনিসটা শুধু বাহ্যিক ভাবে আমরা দেখতে পাচ্ছি, এটা ভেতরের জিনিসপাতি আমরা বুঝছি না, এইটা মেক সেন্স করে ভৌতকে। যেমন দেখো একটা পানি, ঠিক আছে, এটা রসায়ন থেকে আসলে এই জিনিসটা আসছে। একটা পানি, সেই পানিটা প্রথমে কি ছিল? বরফ ছিল, তারপরে পানি হলো, আরো তাপ দিলে এটা গ্যাস হয়ে যাবে, মানে জলীয় বাষ্প হয়ে যাবে। এই ব্যাপারটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর যদি আমি পানির সাথে অন্য একটা কিছুর বিক্রিয়া করাই, মনে করো পানির সাথে লবণের বিক্রিয়া করলাম বা কিছু কিছু একটা বিক্রিয়া করলাম, যার ফলে পানির যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসবে, গঠনগত পরিবর্তন আসবে, পানি আর H2O থাকবে না, এটাকে বলে রাসায়নিক পরিবর্তন। তার মানে ভৌত মানে বাহ্যিক, অর্থাৎ এই যে তত্ত্বীয়টাতে আমরা শুধু মানে জিনিসটা বাহ্যিকভাবে দেখতেছি, এটা এত ডিটেলসে আমরা পড়াশোনা করছি না, কিন্তু ফলিততে আমরা ওইটা অ্যাপ্লাই করে করে পড়াশোনা করছি। ঠিক আছে, সো ভৌত টার্মটা আসলে এখান থেকে আসে নাই, ভৌত টার্মটা আসছে রসায়ন থেকে, যেখানে ভৌত এবং হচ্ছে আমাদের রাসায়নিক এই দুটো টার্ম আছে। ওকে, আচ্ছা, এরপরে যেটা আসতেছে আমাদের ফলিত জীববিজ্ঞান, সেটা হচ্ছে এই শাখায় জীব কে এফ হাসান 2024। যারা ক্লাসের মধ্যে কোনো দুষ্টুমিমূলক কমেন্ট করবা, এরপরে তো আমাদের অ্যাপে চলে যাবে ক্লাসগুলো, এই কয়দিন তো ফ্রি ভার্সন আছে, বাট ক্লাসের মধ্যে যারা দুষ্টুমিমূলক কমেন্ট করবা তারা কিন্তু কমেন্টের অপশন থেকে ব্যান হয়ে যাবে। আর কমেন্টের অপশন থেকে ব্যান হইলে কি হবে? পরবর্তীতে কোনো সমস্যা ক্লাসের লাস্টে যখন আমি বলবো যে তোমাদের কি কি সমস্যা আছে জানাও, তখন কিন্তু তোমরা আর সেই সমস্যাগুলো আমাকে জানাতে পারবা না। ঠিক আছে, কারণ তোমাদের ওই কমেন্টটা ব্যান করে দেওয়া হবে। সো এটা কি করা যাবে? করা যাবে না। ওকে, আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা চলে আসি ফলিত জীববিজ্ঞান এই শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক। একটু আমরা খেয়াল করব, এখানে তত্ত্বীয় বলছে থিওরি, প্রায়োগিক মানে হচ্ছে প্রয়োগ করা যায় এমন জিনিস, অর্থাৎ অ্যাপ্লাইড। তাহলে এই টার্মগুলোর জাস্ট বাংলা ইংলিশ, কিন্তু পরীক্ষায় যদি বলে তত্ত্বীয় বিষয়ে আলোচনা করা হয় কোন শাখায়, তখন তুমি ভৌত আর ফলিতের মধ্যে কনফিউজড হয়ে যাবে। এই জন্য ওয়ার্ড সহকারে আমি জিনিসটা হচ্ছে দেখাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, সো এটা নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়। এইবার আমরা চলে যাই ভৌত জীববিজ্ঞানের মধ্যে। হ্যাঁ, আমাদের আজকে পড়ার টপিক আসলে এটাই যে আমরা ভৌত জীববিজ্ঞান পড়বো এবং হচ্ছে ফলিত জীববিজ্ঞান পড়বো। ঠিক আছে, সো এই যে তত্ত্বীয় মানে থিওরি, যে বললাম না তত্ত্ব থিওরি, তুমি যে বলতেছো যে বৃত্ত হচ্ছে, বৃত্তের একটা কেন্দ্র থাকে, এটা একটা থিওরি। ঠিক আছে, আর বৃত্ত যদি হাতে কলমে এঁকে দেখাও সেটা হচ্ছে হয়ে যাবে, বা বৃত্ত দিয়ে যদি কিছু একটা বানাও এটা হয়ে যাবে তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল। ওকে, আপু আপনি লেখার টাইম দিচ্ছেন না, কি লিখবা বাবা? আমি তো লেখার মতো কিছু বলছি না, তাহলে তো আমার উপদেশ লিখতে হবে। ঠিক আছে, ফলিত মানে ওই যে বললাম যেটা অ্যাপ্লাই করা যায়, প্রয়োগ করা যায়। ঠিক আছে, যেটা হাতে কলমে প্রয়োগ করা যায়, প্র্যাকটিক্যাল করা যায়, সেটা হচ্ছে আমাদের ফলিত। ওকে, আচ্ছা, এখন পরীক্ষায় আমাদের এই অংশ থেকে মূলত এমসিকিউ প্রশ্ন আসে। আজকে আমরা যে অংশটা পড়ছি সেই অংশ থেকে এমসিকিউ প্রশ্ন বেশিরভাগ টাইম আসে, এবং আরেকটা কাজ হয় সেটা হচ্ছে ক মার্কের জন্য এখান থেকে প্রশ্ন আসে। ক মার্কের জন্য এখান থেকে প্রশ্ন আসে। তো আমাদের প্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে যে ভৌত জীববিজ্ঞানের এখন যে আমরা শাখাগুলো দেখব, ভৌত জীববিজ্ঞানের আমরা মোটামুটি এই সাইডে 6টা, এই সাইডে আমাদের 5টা, 11টা ব্রাঞ্চ দেখব। তো এই 11টা শাখা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা, নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা, এই জিনিসটা আমাদের আসে।
সো আমরা যেটা করব, আমাদের বইতে ভৌত জীববিজ্ঞানের 11টা এবং ফলিত জীববিজ্ঞানের 17টা শাখা আছে, ঠিক আছে? এই যে ভৌত জীববিজ্ঞানের 11টা এবং ফলিত জীববিজ্ঞানের 17টা শাখা আছে, আমরা যেটা করব এই 11টা শাখা আমরা মেমোরাইজ করব। কোথা থেকে? ভৌত জীববিজ্ঞানের 11টা শাখা মেমোরাইজ করব। এই জায়গায় আমাদের একটু মেমোরাইজ করা লাগবে। আর ফলিত জীববিজ্ঞানের যে 17টা শাখা আছে এটা আমরা মেমোরাইজ করব না। কেন করব না? কারণ একটা করলে বাদবাকি যেগুলো আনকমন আসবে সেগুলো ওর মধ্যে ফেলাই দিব। ওকে, তাহলে এই 11টা মানে এই জায়গাটাই হচ্ছে, মানে আমি তোমাদেরকে বুঝতে কোনো টিপস এন্ড ট্রিক্স দিব না। এই 11টা নাম তোমরা একটু কষ্ট করে অবশ্যই ইংলিশ সহ মুখস্থ করবা, ঠিক আছে? এই জায়গাটা তোমরা একটু মুখস্থ করবা। আপু আমার বই দেয় নাই, নোট করার সময় দেন। আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে একটা খুবই মানে ভালো জিনিস বলি। দেখো, যখন তুমি ক্লাস করো তখন যদি তুমি অনেকে কিন্তু অনেক শার্প ব্রেন থাকে অনেকের, অনেকে একসাথে ক্লাস মানে এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো শোনে প্লাস আবার লিখতেও পারে, ঠিক আছে? বাট ক্লাসের সময় ক্লাস শোনাটা বেশি জরুরি। লেখার জন্য তোমার কাছে ভিডিওটা থাকতেছে, তুমি যদি পেইড কোর্সের হও তাও থাকবে, আর আজকে তো আমাদের সব ফ্রিতে যাচ্ছে ক্লাসগুলা, তো তোমার কাছে অ্যাট দ্য এন্ড ভিডিওগুলো থাকতেছে। মেন কথা হচ্ছে সেটা, তুমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো আপাতত পড়ার জন্য। পরে তো তোমার কাছে বই চলেই আসবে, তো তোমার কিন্তু আলাদা করে লেখা লাগতেছে না, রাইট? তাহলে তুমি যদি এখন মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, তুমি দেখবা ক্লাসেই তোমার পড়া মিনিমাম, তুমি যেরকম লেভেলের স্টুডেন্ট, তুমি যদি ভালো লেভেলের স্টুডেন্ট হও তোমার 80% হয়ে যাবে, আর তুমি যদি মোটামুটিও হও তাও তোমার 50% হবেই। এইটা জরুরি বেশি, ঠিক আছে? লাইভ ক্লাস আমরা এই জন্যই দিই, নয়তো আমরা কিন্তু রেকর্ডের ক্লাস দিয়ে দিতে পারতাম, কারণ রেকর্ডের ক্লাস দিলে তোমরা নিজের মতো দেখে না, কিন্তু ওই রেকর্ডের ক্লাসে শুনে আসলে তোমাকে মনে হবে আপু এক গাদা কথা বলবে, কিন্তু তুমি এখন কিন্তু তোমার সময় কোন দিক দিয়ে যাচ্ছে তুমি টের পাচ্ছ না, কিন্তু তোমার কিন্তু অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের আমাদের যে কথাটা বলছিলাম, আমরা না লিখে একটু মনোযোগ দিই, পরে আমরা স্ক্রিনশট নিন, বার কয়েকদিন পর তো বই চলেই আসবে। আর আমার ক্লাস অলওয়েজ বই বেসড হয়, বাট বইয়ের মধ্যে তোমরা লেখাগুলো কিভাবে লিখবা এগুলো আমি কিন্তু ক্লাসে লেখাই দিই, শেখাই দিই, বলে দিই। আচ্ছা, সো আমরা চলে আসি আমাদের এই 11টা ব্রাঞ্চের একটা একটা করে আমরা দেখব, একদম ডিটেলসে শিখবো, এবং আমরা কিভাবে পরীক্ষায় আসলে এমসিকিউ আসতে পারে। এখানে কিন্তু বোর্ড পরীক্ষায় যখন এমসিকিউ গুলো আসে সেগুলো কিন্তু অনেক ট্রিকি এমসিকিউ আসে, সো এই ট্রিকি এমসিকিউ গুলো আমরা হচ্ছে কিভাবে লিখবো সেটা। আচ্ছা, আরাফাত হোসেন ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি ভৌত জীব বিজ্ঞানের শাখাগুলো মুখস্থ করে ফেলছো, ঠিক আছে? টেক লাভ ফ্রম মাই সাইড। ওকে, আচ্ছা এরপরে তাহলে আমরা হচ্ছে এখন চলে আসছি প্রথম যেটা, সেটা হচ্ছে অঙ্গ সংস্থান বা মরফোলজি। অঙ্গ সংস্থান মানে কি? অঙ্গ নিয়ে আলোচনা করে যেই শাখাটা, এটার নাম হচ্ছে মরফোলজি। এই মরফোলজি বুঝতে গেলে এটা আমরা পরের চ্যাপ্টারও পড়বো, বাট এখানে আমরা একটু যাই। হ্যাঁ, এই অংশটা আমরা একটু দেখব। এখানে দেখো দেখাচ্ছে যে আমরা জানি আমাদের প্রত্যেকের বডি সেল বা কোষ দিয়ে তৈরি, ঠিক আছে? সেল বা কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি, এবং অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু, টিস্যুর বাংলা একটা নাম আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কলা, এবং অনেকগুলো কলা মিলে হয় হচ্ছে অঙ্গ। এই হচ্ছে আমাদের সেই অঙ্গ, যে অঙ্গ নিয়ে পড়াশোনা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা, এবং অনেকগুলো অঙ্গ নিয়ে পড়াশোনা মানে অনেকগুলো অঙ্গ নিয়ে হয় অঙ্গতন্ত্র। অঙ্গ কোনগুলো? হাত, পা, চোখ, নাক, মুখ, কান ইত্যাদি ইত্যাদি। এছাড়াও এছাড়াও আমাদের শরীরের ভেতরে হৃৎপিণ্ড, পাকস্থলী, যকৃত, তারপরে আমাদের বৃক্ক মানে কিডনি, সবকিছুই কিন্তু আমাদের অঙ্গের মধ্যে পড়ে। এবং উদ্ভিদ হলে সেক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, ডাল, পালা যা যা আছে সবকিছু অঙ্গের মধ্যে পড়ে। এই অঙ্গ নিয়ে পড়াশোনা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে আমাদের বহি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। আজকের ক্লাস থেকে আমরা সবাই মনে রাখবো এক্স মানে হচ্ছে বাহিরে, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে বাইরে, আর ইন মানে হচ্ছে আমাদের ভেতরে। পরবর্তীতে পাবো, কিভাবে পাবো? এক্স মানে কি? এক্সিট করা না? এক্সিট মানে কি? আমরা যখন মুভি দেখতে যাই সিনেমা হলে, কে কে দেখছো সিনেমা হলে মুভি? সিনেমা হলে আমরা যখন মুভি দেখতে যাই তখন এক সাইডে হচ্ছে আমাদের লেখা থাকে,
যে এন্টার, আর সাইডে লেখা থাকে এক্সিট, ওই সাইড দিয়ে আমরা চলে আসি। শপিং মলে গেলে আমরা দেখতে পাই। সো এক্সিট কথাটার সাথে যেহেতু আমরা সবাই পরিচিত, সো এক্স মানেই বুঝবো বাইরের জিনিসপাতি, আর ইন মানেই বুঝবো ভেতরের জিনিসপাতি। সো এক্সিট মানে হচ্ছে বাইরে বের হয়ে যাওয়া, আর ইন মানে হচ্ছে ইন্টারনাল, মানে হচ্ছে ভেতরে মানে ভেতরের জিনিসপাতি নিয়ে পড়াশোনা। তো আপু আপনি তো বললেন যে হাত পা চোখ নাক মুখ বাইরে থাকে, তাহলে এগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে বহি অঙ্গ সংস্থান, মানে বাহিরের অঙ্গ সংস্থান। আর আমাদের যে হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলো নিয়ে যে পড়াশোনা, সেটা হচ্ছে আমাদের অন্ত অঙ্গ সংস্থান। আসলেই কি তাই? চলো দেখি। এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে গাছের একটা অংশ। অংশ কিরকম আমি খুবই ডিটেলসে বুঝাই। গাছের মূল, কাণ্ড, পাতা, ডালপালা সব থাকে না? এই গাছটাকে তুমি যদি এই বরাবর কাটো, এরকম একটা কাটো, একদম পাতলা করে কাটতে হবে কিন্তু, হ্যাঁ, মোটা করে কাটা যাবে না, আমার মতো এত মোটা করে কাটা যাবে না। এই পাতলা করে হচ্ছে কাটার পরে এইরকম জিনিস কোথায় দেখা যাবে? এই জিনিসটা, এই জিনিসটা দেখা যাবে মাইক্রোস্কোপের নিচে। মাইক্রোস্কোপ মানে কি আপু? মাইক্রোস্কোপ মানে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র, যা দিয়ে আমরা ক্ষুদ্র বস্তু দেখি, যা আমরা খালি চোখে দেখতে পাই না। সো এই অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা যখন কোনো কিছু সেকশন করে দেখছি, তখন সেটাকে আমরা অন্তঃঅঙ্গ সংস্থান বলছি। তার মানে ভেতরের অঙ্গ নিয়ে পড়াশোনাটা আমাদের হচ্ছে অন্তঃঅঙ্গ সংস্থান না, সেটাকে সেকশন করে, মানে সেটার একদম ব্যবচ্ছেদ করে দেখা। অর্থাৎ হার্টকে যদি আমরা একদম কেটে ফেলি, কেটে ফেলার পরে সেটার একটা অংশ নিয়ে যদি মাইক্রোস্কোপের নিচে দিয়ে লেয়ার করে যদি আমরা পড়ি, সেটাকে আমরা বলবো অন্তঃঅঙ্গ সংস্থান। ঠিক আছে, সবাই আমরা এটা বুঝছি? একটু বুঝছি কিনা সবাই আমরা একটু জানাই। হ্যাঁ আপু, এইচএসসি 26 আমি আপনার কাছে পড়তে চাই। অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, তুমি কিভাবে পড়বা আমাকে জানাবা, আমি তোমাকে পড়াই দিব, কোনো সমস্যা নাই। হেসে হেসে বললাম, বাট ইটস ট্রু। হ্যাঁ হ্যাঁ, তুমি কিভাবে পড়বা আমাকে জানাবা, আমি তোমাকে পড়াই দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, বোটানি কে আবিষ্কার করছে? আচ্ছা, বোটানিটা মেবি আমার তোমাদেরকে বলতে গিয়ে ওই সময়টা, আচ্ছা ওই সময়টা তো আমি তোমাদেরকে বলছি যে জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল, জিওলজির জনক অ্যারিস্টটল, শুধু বোটানির জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝে গেছি, রাইট? ওকে, পরের অংশে চলে যাই। পরের যে আমাদের শাখাটা, সেটা হচ্ছে শ্রেণী বিন্যাস বিদ্যা, যেটার ইংলিশ নাম হচ্ছে ট্যাক্সোনমি। আমরা কিন্তু এখানে দেখো একটু আগে অঙ্গ সংস্থান বিদ্যা মানে মরফোলজি পড়ছি, সারা জীবন কাজে লাগবে। পরবর্তীতে বলবা মরফোলজি কি, মনে আসতেছে না, এরকম যেন না হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি, যে ট্যাক্সা মানে হচ্ছে শ্রেণী। আমরা পরবর্তীতে পড়বো জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো সব হচ্ছে এক একটা ট্যাক্সা। সো এইভাবে কোন একটা জিনিসকে ভাগ করাকে, যে এই জিনিসগুলাতে ভাগ করাকে, যে একটা মনে করা হিউম্যান বিং, ওরা কোন কিংডমের আন্ডারে হবে, ওরা কোন ফাইলামের আন্ডারে হবে, ওরা কোন ক্লাসের আন্ডারে হবে, এই জিনিসটা এইভাবে ভাগ করাকে আমরা শ্রেণী বিন্যাস বিদ্যা বলি, যেটার নাম হচ্ছে আমাদের ট্যাক্সোনমি। ঠিক আছে, তাহলে শ্রেণী বিন্যাস নিয়ে এবং তার রীতিনীতিগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়, সেটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমি। তাহলে শ্রেণীবিন্যাস মানে যে ট্যাক্সোনমি, সেটা জানতে হবে, কারণ পরীক্ষায় আসবে যে ট্যাক্সোনমি কি। দেখো, ট্যাক্সোনমি কি আসলে প্রথম অংশটা খুবই অবভিয়াস হবে, সেটা হচ্ছে ট্যাক্সোনমি হচ্ছে, বা লিখতে হবে, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস হচ্ছে ভৌত জীববিজ্ঞানের একটা শাখা। এই কথাটা মাস্ট দিতে হবে। মরফোলজি কাকে বলে আসুক, ট্যাক্সোনমি কাকে বলে আসুক, এই কথাটা মাস্ট থাকতে হবে। যেরকম আমরা বলছি জীববিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, একইভাবে ট্যাক্সোনমি হচ্ছে ভৌত জীববিজ্ঞানের একটা শাখা, যে শাখায় কি করা হয়, শ্রেণীবিন্যাস নিয়ে পড়াশোনা করা হয়, সাথে একটু বাড়াই ছাড়াই লিখবো, শ্রেণীবিন্যাসের রীতি নীতি নিয়ম কানুন আলোচনা এটা সেটা করা হয়। ডান, ডান না? ভেরি গুড, ডান হয়ে গেছে। ওকে, ফাইন। এরপর আসি ফিজিওলজি বা শারীরবিদ্যা। ওই যে তোমরা একটা কথা শোনা না, যে মে আপনি ফেভারিট হু, মানে হচ্ছে আমি নিজের প্রিয়। তো এরকম হচ্ছে ফিজিওলজি হচ্ছে আমার প্রিয়। ফিজিওলজি হচ্ছে আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট, খুবই পছন্দের একটা সাবজেক্ট ফিজিওলজি। ফিজিওলজি মানে কি আমরা চলো এটা একটু বুঝি।
একটা জিনিস বোঝো, আমাদের শরীরে বিভিন্ন প্রক্রিয়া চলে। পরবর্তীতে আমরা আমাদের বইয়ের বিভিন্ন অধ্যায় পড়বো, সব অধ্যায়গুলোতে আমরা দেখব যে মানে বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া বর্ণনা করা আছে, যেরকম পরিপাক, শ্বসন, রেচন, রক্ত সংবহন, তারপরে স্নায়ু, এরকম বিভিন্ন প্রক্রিয়া আছে। উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রসেদন, প্রসেদনও কিন্তু একটা প্রক্রিয়া। হ্যাঁ, প্রসেদন মানে যেই প্রক্রিয়ায় উদ্ভিদ হচ্ছে পাতা দিয়ে পানি বের করে দেয়, সেটা প্রসেদন। এই সব ধরনের প্রক্রিয়া যেটা আমাদের শরীরের মধ্যে ঘটে, সেটাকে শারীরবিদ্যা বা ট্যাক্সোনমি বলে। আচ্ছা, কি হলো? আচ্ছা, আরাফাত লিখেছে যে আপু আমার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, ওর মনে হয় ঢাকা মেডিকেল কলেজ হচ্ছে ড্রিম, ও মেবি সেটা লিখছে। আর লিখছে আপু আমি এগুলো মুখস্থ করছি। দেখো, মেডিকেলে যারা চান্স পায় তারা সাধারণত বেশি মুখস্থ করেই চান্স পায়, এটাই ফ্যাক্ট। বাট তোমার না, তুমি মানে মুখস্থ করাটা লেভেল থাকে। তুমি যদি কোনো কিছু বুঝে না পড়ো, তুমি ধরাটা খাবো ওই মেডিকেলে পড়ার পরে, তখন দেখবা তোমার সবকিছু মুখস্থই করতে হচ্ছে, তুমি কিছুই বোঝো না। কিন্তু তুমি যদি এভাবে ট্রিপ দিয়ে মানে টিপস এন্ড ট্রিক্স দিয়ে মুখস্থ করো, তাহলে দেখবা, মানে মেমোরাইজ করো এক কথায়, তাহলে দেখবা তোমার কাছে সবকিছু অনেক ইজি লাগবে। ওকে, আচ্ছা। সো আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে, আমাদের শরীরের মধ্যে যত ধরনের কাজ চলতে থাকে, এই সবগুলা হচ্ছে এক একটা ফিজিওলজি। আমাদের পরীক্ষায় শুধুমাত্র এই যে জৈব রাসায়নিক কার্যাদি, মানে জৈব রাসায়নিক মানে কি, মানে যেটা জীব দেহে ঘটে এমন রাসায়নিক কাজ আমরা দেখবো। পরবর্তী সালোকসংশ্লেষণে একটা বিক্রিয়া আছে, শ্বসনে একটা বিক্রিয়া আছে, বিক্রিয়া মানেই তো রসায়ন, তাই না? এই রসায়নটা কোথায় ঘটছে? জীব দেহে ঘটছে। তাহলে জৈব রাসায়নিক প্রক্রিয়া, রাইট? ওকে, ফাইন। এখন এই প্রক্রিয়া যে শাখায় মানে এগুলো যেটা হয়, সেটা হচ্ছে আমাদের ফিজিওলজি। পরীক্ষায় আমাদের কি আসবে জানো? এই শব্দগুলো আসবে, এমসিকিউর জন্য বলতেছি। এই শব্দগুলো আমাদের এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে। শ্বসন নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়? অনেকগুলো অপশন থাকবে, কনফিউজড হয়ে যাবা যে আমি তো বইতে শ্বসন বলে কোনো কিছু পড়ি নাই। তার মানে এটা দাঁড়ালো যে ভৌত জীব বিজ্ঞানের যে পড়াটা আছে বইয়ের মধ্যে, প্রতিটা ওয়ার্ড ধরে ধরে পড়তে হবে, কারণ এই ওয়ার্ড ধরে ধরে আমাদের পরীক্ষায় হচ্ছে এমসিকিউ আসে। ওয়ার্ড ধরে ধরে কি আসে? এমসিকিউ আসে। কিন্তু তোমাকে আমি আগেই বুঝিয়ে দিলাম, পরে তুমি যখন আরো অন্যান্য অধ্যায়গুলো পড়বা, তুমি ফিজিওলজি মানে কি এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেরকম আমি কিন্তু এই যে দেখো এখানে লিখছি যে শারীরবিদ্যার আলোচ্য বিষয় নিচের কোনটা? তোমাদের অ্যান্সারটা দাও তো। এতক্ষণ কিন্তু আমি অনেক আলোচনা করছি। শারীরবিদ্যার আলোচ্য বিষয় নিচের কোনটা? সবাই দ্রুত অ্যান্সার দাও, ঠিক আছে? মোহাম্মদ আলী, হিস্টোলজি এবং বায়োকেমিস্ট্রি ভালো লাগে। আচ্ছা, হিস্টোলজি তুমি কোথায় পড়ছো বাবা? হিস্টোলজি পড়ার বয়স তো এখনো হয় নাই, ঠিক আছে? আচ্ছা, বায়োকেমিস্ট্রি ভালো লাগতে পারে, কারণ বায়োকেমিস্ট্রি মানে তুমি যদি বুঝে থাকো গ্লুকোজের স্ট্রাকচার যদি আঁকতে ভালো লাগে, তাইলে বায়োকেমিস্ট্রি ভালো লাগে, বুঝছো? এটা মনে রাখবা। আচ্ছা, সো আমাদের এই অ্যান্সারটা সবাই দিয়েছো, সবাই তার মানে মনোযোগ দিয়ে ক্লাস করছো। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, অল অফ ইউ। যে এই যে দুই একটা দুষ্ট আছে, অ্যান্সার দিতেছে ডি, ঠিক আছে? টিস্যুর বিন্যাস হচ্ছে হিস্টোলজি, অ্যান্সারটা আমাদের হবে বি। সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হয় শারীরবিদ্যায়, শরীরবিদ্যা না, শারীরবিদ্যা। হ্যাঁ, আচ্ছা। এই যে দেখো, মানব শারীর তত্ত্ব হচ্ছে পরিপাক, শ্বসন, রক্ত সংবহন, রেচন, এইগুলা। আর উদ্ভিদ শারীর তত্ত্ব হচ্ছে আমাদের এগুলা, ঠিক আছে? অলরেডি নামগুলো নিয়েছি। পরবর্তীতে তোমার এই টার্মগুলো মুখস্থ করা লাগবে না। তুমি যখন বইগুলো আরো একটু ভালো করে নাড়াচাড়া করবা, পরের অধ্যায়গুলো পড়বা, তুমি অটোমেটিক্যালি জেনে যাবা। তুমি খালি এখন জানবা যে শারীরবিদ্যা বলতে উদ্ভিদ এবং প্রাণীদেহের সংগঠিত বিক্রিয়াগুলো বোঝায়, সংগঠিত প্রক্রিয়াগুলো বোঝায়। এগুলো বুঝালেই আপাতত হবে তোমার জন্য। ওকে, আচ্ছা। এরপরে যাই হিস্টোলজি। হিস্টোলজি, হিস্টোলজি টার্মটা রিলেটেড কি আগে সেটা তুমি মনে রাখো। তুমি শুধু আপাতত এইটুকু মনে রাখো, হিস্টোলজি মানে টিস্যু। এর বেশি কিছু তোমার মনে রাখতে হবে না, ঠিক আছে? হিস্টোলজি মানে টিস্যু। এই টিস্যু নিয়ে যে শাখায় আমাদের আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের হিস্টোলজি। এই টিস্যুর গঠন, কার্যাবলী, এটা সেটা হ্যান ত্যান। এখন এখানে আমরা অনেকগুলো কোষের সমষ্টি দেখতে পাচ্ছি। তো টিস্যু মানেই হচ্ছে আসলে একই উৎস থেকে ওরা তৈরি হবে, একই রকম কাজ করবে, একই রকম দেখতে অথবা না রকম দেখতেও হতে পারে, মানে ওরা দেখতে একই রকম হতে পারে, অন্যরকম হতে পারে। তাদেরকে আমরা টিস্যু বা কলা বলি,
মুখস্থ করতে হবে না সংজ্ঞাটা, সংজ্ঞাটা বইতে নাই, এর পরের চ্যাপ্টার গুলোতে আছে, জাস্ট টিস্যু কি বোঝানোর জন্য আমি সংজ্ঞাটা রাখছি, ঠিক আছে? সো টিস্যু কি, একই রকম কাজ করবে, একই জায়গা থেকে উৎপত্তি হবে এবং দেখতে একই রকম হতে পারে, আলাদাও হতে পারে, তাদেরকে আমরা টিস্যু বলি। মানে অনেকগুলো কোষের সমষ্টি টিস্যু, আপাতত এটুকু মনে রাখলেই হবে। ওকে, ফুটবল ফ্যান্স আপু, আমার একটা প্রশ্ন আছে, এটা না লিখে প্রশ্নটা একবারে করে দিলে আমার ক্লাসের টাইম তোমারও টাইম অনেক সেভ হয়ে যাইতো না? আপু, হাত পা নাড়ানো কি শারীরবিদ্যা? আমি কিন্তু বলেছি শরীরের ভেতরে যা ঘটে সেটা শারীরবিদ্যা, এটা কিন্তু বাহিরে ঘটতেছে শরীরের। হাত পা কিন্তু শরীরের বাহিরে নাড়াচ্ছি, ভেতরে নাড়াচ্ছি না। যে জিনিসটা আনসিন সেটা হচ্ছে শারীরবিদ্যা। আচ্ছা, জারিফ আল তাসওয়ার লিখেছে, আপু তোমার জামাই অনেক কিউট। আচ্ছা ঠিক আছে, আমি তো এতদিন আসলে আমি কিউট এটাই শুনে অভ্যস্ত, আমার জামাই কিউট এটা আমি কখনো শুনিনি। আমি আমার জামাইকে বলি যে সে কিউট, ঠিক আছে? এটা শুনলে আমার জামাই অনেক খুশি হয়ে যাবে বাই দ্য ওয়ে। আচ্ছা ঠিক আছে, তো এর পরে যাই, সেটা হচ্ছে আমাদের হিস্টোলজিতে আলোচনা করা হয় কোনটি? হিস্টোলজিতে আমাদের কোনটি সাচ অ্যাজ হার্টবিট, ইয়েস হার্টবিটটা আমরা বলতে পারি, যেটা একটা হচ্ছে আমাদের ফিজিওলজি বা শারীরবিদ্যা, রাইট? ওকে, সো হিস্টোলজিতে আলোচনা করা হয় নিচের কোনটি? সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো, এটার অ্যান্সার ভুল হওয়ার আবারও কথা না, খুবই সহজ অ্যান্সার। জীবদেহের কোষের গঠন না, অনেকগুলো কোষ নিয়ে টিস্যু তৈরি হয়, তার মানে টিস্যুর আলোচনা। এখানে একটু এমসিকিউটা কিন্তু আমার নিজের তৈরি করা, এখানে একটু দেখো কনসাইজ করছি, কলা সমূহের গঠন, টিস্যু মানে কলা, এটা কিন্তু আমি আগেই বলছি, বারবার বলছি। আমরা কিন্তু যেমন নিউক্লিয়াসের বাংলা আমরা অনেকেই জানি না, ওরকম টিস্যুর বাংলা আমরা অনেকেই জানি না, ঠিক আছে? ওকে, সো আমাদের হচ্ছে জীবদেহের কলাসমূহের গঠন। আচ্ছা, এর পরেরটা স্লাইডটাতে আমরা যাই। এটা অ্যান্সার দেখে ফেলেছি, ভ্রূণ বিদ্যা বা এমব্রায়োলজি। তো এটা তো বোঝাই যাচ্ছে ভ্রূণ মানে হচ্ছে এমব্রায়ো, হ্যাঁ, কারণ বলছি লজি মানে তো হচ্ছে বিদ্যা, রাইট? সো ভ্রূণ বিদ্যা বা এমব্রায়োলজি, এই এমব্রায়োলজি জিনিসটা আসলে কি? তো ভ্রূণ কি আগে সেটা জানতে হবে। দেখো, আমরা জনন কোষ বুঝি, এই যে দেখো ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের শুক্রাণু মানে পুং জনন কোষ, আর এটা হচ্ছে আমাদের ডিম্বাণু স্ত্রী জনন কোষ। এই দুটো যখন মিলিত হয় তখন আমাদের তৈরি করে জাইগোট। অনেকে খুব প্রশ্ন করো, আপু জাইগোট কি, জাইগোট কি? বাবা, জাইগোট হচ্ছে একটা কোষ, এই যে এটার মতো দেখতে। কেন? কারণ জাইগোট হচ্ছে দুটো জনন কোষ থেকে তৈরি হয়েছে, দুটো জনন কোষ যখন একসাথে মিলছে তখন জাইগোট তৈরি হয়ে গেছে, শেষ, এর বাইরে আর কোনো কথা নাই। সো এই যে আমাদের দুটো জাইগোট থেকে যে একটা জনন কোষ তৈরি হয়ে গেছে, একটা কোষ তৈরি হয়ে গেছে, এগুলো তো জনন কোষ। এই জাইগোটটাই পরবর্তীতে যখন ডিভিশন হবে, হয়ে এমন একটা স্টেজে আসবে, সেই স্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে ভ্রূণ। সেই স্টেজটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে ভ্রূণ। তাহলে এই জায়গায় কি নিয়ে আলোচনা করা হবে? ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, এগুলো নিয়ে তো আলোচনা করা হবে, আমরা জানি। আমরা ভুল করব কোন জায়গায়, ওই জায়গাটা আমরা একটু দেখি। আমরা ভুল করব লিটারেলি এই জায়গাটাতে, সবাই ভুল করব এই জায়গাটাতে, মানে ভুল করা হচ্ছে মাস্ট বলতে পারো, এই অংশটাতে ভুল করা হচ্ছে মাস্ট, সবাই ভুল করবো এই অংশটাতে, ঠিক আছে? ওকে, সো এই অংশটাতে কি বলছে? জনন কোষের উৎপত্তি, মানে এই যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মানে ডিম্বাণু এবং শুক্রাণু, এই দুটো জিনিস কিভাবে উৎপত্তি হলো। এই জনন কোষের উৎপত্তি যখন বলবে তখন সবাই গণহারে কনফিউজ হবে, এই কথাটা লিখে নাও, আজকে বসে থেকে লিখে নাও, যে কোনোদিন এই 2-2.5 বছরে কোনো পরীক্ষায় যদি এটা এসে থাকে, তুমি এই জিনিসটা নিয়ে 2বার ভাববা, বাট তুমি যদি আমার কথাটা এখন গুরুত্ব দিয়ে শোনো, তুমি একবারও ভাববা না, তোমার মাথার মধ্যে স্টাক করবে যে জনন কোষের উৎপত্তি এটা ভ্রূণ বিদ্যায় ছিল, কারণ এটা এক্সেপশনাল কেস। পড়াশোনা করার সময় নিজেকে জানতে হয় যে কোনটা তুমি পরীক্ষার হলে ভুল করবা, সেটা পড়তে হবে। অনেকে আছে পড়েই যায়, সবকিছু ইকুয়াল প্রায়োরিটি দিয়ে পড়ে, সবার জন্য সবকিছু ইকুয়াল প্রায়োরিটি দিয়ে পড়া লাগে না। কেউ খুবই সহজ জিনিস বেশি পড়ে, কেউ খুব কঠিন জিনিস বেশি পড়ে। তোমাকে জানতে হবে তুমি কোন জিনিসটা ভুলে যাচ্ছ, যে জিনিসটা তুমি ভুলে যাচ্ছ তুমি সেই জিনিসটা বেশি কথা বলবেন, ঠিক বেশি কথা, ঠিক আছে, বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা,
ঠিক আছে। আচ্ছা, সো এইবার জনন কোষের উৎপত্তি, জনন কোষ যেটা ডিম্বাণু এবং শুক্রাণু, এইটার উৎপত্তিও হচ্ছে আমাদের ভ্রূণবিদ্যায় আলোচনা করা হবে। এবং এরপরে ডিম্বাণু যখন শুক্রাণু দিয়ে অ্যাটাক হয় সেই অবস্থাটাকে বলে নিষিক্ত ডিম্বাণু। এই নিষিক্ত ডিম্বাণু বা নিষিক্ত জাইগোট মানে জননের পর যে জাইগোটটা তৈরি হয় এটা নিয়ে আলোচনাও এখানে করা হয়। তাহলে জনন কোষ, জাইগোট সবকিছু নিয়ে আলোচনায় ভ্রূণবিদ্যায় করা হয়, রাইট? আচ্ছা, অনেকে লিখছো নিউক্লিয়াসের বাংলা হচ্ছে কোষপ্রাণ। কোষপ্রাণ ওইটার অপর নাম, আমি মিনিংটা জানতে চাইছি। নিউক্লিয়াসের বাংলা হচ্ছে কেন্দ্রিকা। ঠিক আছে, আমি তো সেকেন্ড চ্যাপ্টার তোমাদের পড়াবো না, সো সেকেন্ড চ্যাপ্টারে এই জিনিসটা আমি সবসময় বলি, নিউক্লিয়াসের বাংলা হচ্ছে কেন্দ্রিকা। আচ্ছা, সো তাহলে এই অংশটা থেকে কি ভুল হবে? আই থিঙ্ক আমি সবাইকে ক্লিয়ার করতে পারছি। এখানে দেখাইছে যে কিভাবে একটা ডিম্বাণু থেকে জাইগোট হয়ে দেন হচ্ছে ভ্রূণ তৈরি হয়, এবং ভ্রূণ বলতে কি সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাইছে আর কি। ওকে, আচ্ছা, সো জননকোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়, অলরেডি একটু আগে এটা নিয়ে অনেক কথা বললাম, ভ্রূণবিদ্যায়। এরপর আমরা চলে যাই সাইটোলজি বা কোষবিদ্যা। সাইট কথাটার মানেই হচ্ছে কোষ, সবসময় মনে রাখবো। সাইট মানে কোষ, যে কথাটা সেল থেকে আসছে সেটা হচ্ছে সাইট। তাহলে এখানে কোষের গঠন, কার্যাবলী, এটা সেটা নিয়ে আলোচনা করা হবে। কোষের সংজ্ঞা ডিটেলসে আমরা যাচ্ছি না, আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের শুরুতেই কোষের সংজ্ঞা শিখবো। সো কোষ মানে তো অলরেডি আমরা অনেক পড়ছি, ক্লাস 8, 6, 7 সব জায়গায় পড়ছি যে আমরা কোষ হচ্ছে আমাদের তথ্য বহনকারী একক। ঠিক আছে, আচ্ছা, এরপরে ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমরা চলে আসি আমাদের 7 নম্বর বংশগতি বিদ্যা বা জেনেটিক্সে। এটা হচ্ছে আমার ফেভারিট, আরেকটা ফেভারিট, হ্যাঁ আমার এটা ফিজিওলজির থেকেও ফেভারিট এই টপিকটা। এখানে আমরা জিন এবং বংশগতি নিয়ে কথা বলি। তো এই জায়গাটা আসলে আমাদের সবসময় একটা কমন প্রশ্ন থাকে, এখানেও একটা ভুল করার মতো জায়গা হচ্ছে যে জিন নিয়ে যে পড়াশোনা হয় এটা কিন্তু একটা ভুল করার মতো জায়গা আছে এখানে, সো এটা আমরা একটু মার্ক করব। সো জিন নিয়ে পড়াশোনা হয় আমাদের বংশগতি বিদ্যা বা জেনেটিক্সে। সো জিন কি আমরা চলো একটু শর্টকাটে দেখে ফেলি। আচ্ছা, তো এই জেনেটিক্সের জনক হচ্ছে আমাদের মেন্ডেল। এগুলো নিয়ে পড়াশোনা আমাদের 12 অধ্যায়ে আছে, আমাদের বংশগতি বিদ্যা ও জেনেটিক্স পরবর্তীতে তোমরা পড়বা। এই জিন কি আমরা এটা একটু বুঝবো। হ্যাঁ, এটা যেটা ঘুরতেছে এটার নাম কি বলতো? এই জিনিসটা যেটা ঘুরতেছে এই জিনিসটার নাম কি? আচ্ছা, সো আমরা জানি কোষ, কোষের মাঝে থাকে নিউক্লিয়াস, একটু আগেই তো আমরা পড়ছি নিউক্লিয়াসের বাংলা। নিউক্লিয়াসে থাকে অনেকগুলো ক্রোমোজোম। সো ক্রোমোজোমটা আমাদের অনেকটা এভাবে থাকে, এই ক্রোমোজোমের মধ্যে এইভাবে প্যাচ দিয়ে আমাদের ডিএনএ থাকে। এই ডিএনএ এর সার্টেন একটা অংশকে আমরা জিন বলি। অনেকে বুঝোই না যে জিন কোথা থেকে লাফ দিয়ে আসলো। সো এই জিনিসের এই অংশটুকুকে আমরা কি বলি? এই জিনিসের এই অংশটুকুকে আমরা হচ্ছে জিন বলি, রাইট? এই যে অংশটুকুর নাম যে আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের জিন, এই জিনটা আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। আমার গলার ভয়েস কেমন হবে, আমার চোখের কালার কেমন হবে, আমার চুলের কালার কেমন হবে, সবকিছু এই জিন বা এই অংশটা বলে। ঠিক আছে, এটা ডিটেলস আমরা পরে আরো পড়বো, আমি জাস্ট আপাতত শিখালাম যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ জাস্ট একটা লিটল পার্ট হচ্ছে আমাদের জিন। ওকে, সো এর পরের স্লাইডে আমরা যাই। আচ্ছা, এর পরের স্লাইডে আমাদের বলতেছে বিবর্তন বিদ্যা। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। অনেকে হচ্ছে বলে যে হ্যাঁ আমি বিবর্তনে বিশ্বাস করি না, কারণ আমি হচ্ছে আমাদের ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমি নিজেও ইসলাম ধর্মে বিশ্বাস করি। ঠিক আছে, তো তারপরেও আমি একটা কথা বলতেছি, এখানে কিছু মিসকমিউনিকেশন আছে, কিছু মিসকনসেপ্ট আছে। তোমাদেরকে যদি আমার বিবর্তন বাদ বা হচ্ছে আমাদের জিনতত্ত্ব বংশগতি বিদ্যা পড়ানোর সুযোগ হয় 12 অধ্যায়ে ক্লাস 10-এ উঠে, তখন আমি তোমাদেরকে জানাবো যে বিবর্তন বিদ্যা কত মজার একটা টপিক। ঠিক আছে, এবং এই টপিকটা আসলে যে কেউ ভালো মতো বলতে পারবেন না। কেন? কারণ এই টপিকটা বোঝার জন্য ইন্টার পর্যন্ত জ্ঞান ইজ নট এনাফ। ইভেন সব বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টে বিবর্তন বিদ্যা পড়ানো হয় না। যেরকম আমি যদি বলি এগ্রিকালচারে তোমাকে এটা পড়ানো হবে না, মাইক্রোবায়োলজিতে ওইভাবে তোমাকে এটা পড়ানো হবে না। এটা পড়ার একটাই জায়গা আছে, সেটা হচ্ছে বোটানি। তারপরও বোটানির ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ইয়ারে আমি বিবর্তন বিদ্যা পড়ি নাই, আমি ফোর্থ ইয়ারে এসে বিবর্তন বিদ্যা পড়ছি, এবং তখন আমার মানে সব ভুল ভেঙে গেছে যে আমরা এটা নিয়ে কত উল্টাপাল্টা কথা বলি। ঠিক আছে,
ডারউইনকে অনেক গালাগালি করি, বাট আমরা কখনো জানি না যে ডারউইন কত পরিশ্রমী একজন মানুষ ছিলেন এবং উনি ওনার ফ্যামিলিকে অনেক প্রায়োরিটি দিতেন, এটাও হয়তো তোমরা জানো না। ঠিক আছে, উনি শুধু ওনার লাইফ থ্রেট হবে বলে ওনার বউ নিষেধ করছিলেন, সেজন্য উনি একটা বই প্রকাশ করছিলেন না, যেটা উনি পরে প্রকাশ করছিলেন। ঠিক আছে, উনি ওনার বউকেও অনেক ভালোবাসতেন। সো এই ব্যাপারগুলা আমাদের হচ্ছে মানে বুঝতে হবে যে কোনো জিনিস নিয়ে শুরুতেই যে হ্যাঁ হুদাই বইয়ে লেখা আছে সেই জন্য হচ্ছে আমরা পড়াচ্ছি, বাট এটাতে হচ্ছে আসলে কোনো মানে মানে এই জিনিসটা আসলে এত সিগনিফিকেন্স কিছু না, এটা না সেটা না। এই যে তোমাদের বইগুলোর কাজ কোথা থেকে যায় জানো? ঢাকা ইউনিভার্সিটির টিচাররা তোমাদের বইগুলোর কাজ করে। বছরের পর বছর ধরে তারা একটা বইয়ের কাজ করতেছে, তারা এই অংশটা কেন উঠায় দিচ্ছে না যদি এই অংশটার হচ্ছে কোনো সিগনিফিকেন্সই না থাকে, হুদাই মানুষ পড়ে। তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলবো যদি সুযোগ হয়, তাহলে হচ্ছে আমাদের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা টপিকে, ঠিক আছে? বাট আপাতত শুধু এটুকু বলবো, বিবর্তন মানে কি? বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন, কোনো কিছুর ধারাবাহিক পরিবর্তন। ঠিক আছে, এই যে দেখো আজকে তোমাদের সামনে দাঁড়ায় আমি কথা বলতেছি, আমার কি আগেও এরকম ক্যামেরার সামনে দাঁড়ায় যখন আমি কথা বলতাম তখন এতটাই স্মুথ বলতে পারতাম, মানে এত ফ্লুয়েন্টলি বলতে পারতাম না? আমি এর আগে কিন্তু মানে আমি কিন্তু আগে এত ভালো পড়াতে পারতাম না। হ্যাঁ পারতাম, যথেষ্ট পারতাম, বাট আগের থেকে আমি যে ইমপ্রুভ হয়েছে, এটা কিভাবে ইমপ্রুভ হয়েছে বলতো? ধারাবাহিকভাবে, স্লো প্রসেসে। এই ধারাবাহিকভাবে স্লো প্রসেসে ইমপ্রুভ যে আমার হয়েছে, এইটাই হচ্ছে আমার বিবর্তন। তাহলে আমার মধ্যে আছে না বিবর্তন? তো এই জিনিসটাই আমরা প্রকৃতিতে যখন দেখব, প্রকৃতিতে আমরা অনেক জিনিস এরকম দেখব যেটা হচ্ছে আমাদের অনেক ধীরে ধীরে বিবর্তন হয়েছে বা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আমাদের বিবর্তন বিদ্যা। তো পৃথিবীতে প্রাণের কিভাবে বিকাশ হলো, এই অংশটা ভুল করার মতো একটা অংশ। কারণ প্রাণের বিকাশ এরকম ভাবে যদি আসে পরীক্ষায় যে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়, আমরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ভুল করি। যে প্রাণের বিকাশ নিয়ে আমাদের আলোচনা করা হয় কোন শাখায়, আমরা আর বলতে পারি না যে প্রাণের বিকাশ নিয়ে আসলে কোন শাখায় হচ্ছে আলোচনা করা হয়, এটা আমরা বলতে পারি না। সো এইটা হচ্ছে বিবর্তন বিদ্যায় জীবের বিবর্তন এবং ক্রম বিকাশ, মানে কিভাবে ও আস্তে আস্তে বিকশিত হয়েছে, এটা নিয়ে পড়াশোনা করা হয় আমাদের বিবর্তন বিদ্যায়। ঠিক আছে, সো আমাদের এই অংশটা, আচ্ছা এই অংশটা আমাদের হলো। এর পরের অংশ হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। এটা খুবই সহজ। পরিবেশের সাথে তোমার যে সম্পর্ক, এই যে দেখো পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক, সেটাই হচ্ছে পরিবেশ বিদ্যা বা বাস্তুবিদ্যা বা হচ্ছে ইকোলজি। ঠিক আছে, মানে পরিবেশের সাথে তুমি কি সম্পর্ক, এখন বলতে পারো আপু কি সম্পর্ক? পরিবেশ থেকে তুমি অক্সিজেন নাও না, তুমি পরিবেশকে কার্বন ডাই অক্সাইড দাও না, এটাই বাস্তুবিদ্যা। আবার পরিবেশও তোমার কাছ থেকে অনেক কিছু নিচ্ছে না, এটাই বাস্তুবিদ্যা। ঠিক আছে, তাহলে এরপরে আমরা হচ্ছে 10 এবং 11 পড়ার পরে বলতেছি যে এটা কিভাবে পড়তে হবে। আচ্ছা তোমরা 4 নম্বরের এমসিকিউটা অ্যান্সার একটু দ্রুত করে দিয়ে দাও। আপু কেমন আছেন? এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস কখন হয় একটু বলবেন? আচ্ছা এসএসসি পরীক্ষার্থী বলতে তুমি কি বুঝাইছো আগে একটু মিন করো, মানে তুমি এসএসসি ব্যাচ হচ্ছে কত, এটা আগে আমাকে একটু জানাও, তারপরে না বলবো। ঠিক আছে, যে মানে এখন যারা ক্লাস করতেছে ওরাও কিন্তু এই এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে বিবর্তন বিদ্যা, সবাই আমরা দিয়ে ফেলছি। হ্যাঁ ওকে, এরপরে আমরা চলে আসি আমাদের 10 নম্বরে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এই জিনিসটা জানতে হবে, এটার বাংলা জিনিসটা কোথা থেকে আসছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কি ক্ষরণ করে? অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন ক্ষরণ করে। এই এন্ডোক্রাইনোলজি এন্ডোক্রাইন জ্ঞান নিয়ে কথা বলে যারা হরমোন ক্ষরণ করে। এন্ডো মানে ভেতরে, এন্ডো মানে অন্ত মানে ভেতরে, এটা মনে রাখতে হবে। আমি যেমন বলছি ইন মানে ভেতরে, একইভাবে এন্ডো মানে ভেতরে। এক্স মানে যেরকম বাহিরে, এন্ডো মানে সেরকম ভেতরে। ঠিক আছে, এক্সো মানে বাহিরে, এন্ডো মানে ভেতরে। এই টার্মগুলো জানলে অনেক কিছু বলতে ইজি হয়ে যাবে পরবর্তীতে। ওকে আপু ক্লাস কখন শেষ হবে? এই তো হয়ে যাবে। ঠিক আছে, মজা লাগতেছে না ক্লাস করতে? বোরিং লাগতেছে কিছু? বোরিং লাগলে শেষ করে দিব। ওকে
আচ্ছা, এরপরে যে জায়গায় আসি সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে আমাদের যে হরমোন বের হয়, এটা নিয়ে পড়াশোনা হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি। অনেকে মনে করো আপু হরমোন কি? হরমোন হচ্ছে আমাদের বডিতে রিলিজ হয় এমন একটা জিনিস। এখন হরমোন আসলে কি? হরমোন হচ্ছে আসলে এক ধরনের প্রোটিন। এই হরমোন, এনজাইম এগুলো সবই প্রোটিন। খালি এগুলো কি করে জানো? এগুলো এক একটা এক এক কাজ করে। এদের কাজ আলাদা, আর কিচ্ছু না। ঠিক আছে, সো কঠিন কিছু না। আচ্ছা, এবার 11 নম্বরে যাই, আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে জীব ভূগোল। এটা তো খুবই সহজ। জীব যে ভূগোলে অবস্থান করে, ভূগোল মানে কি? পৃথিবী গোল, সেই পৃথিবীতে যে অবস্থান করে এবং জীব কোথায় অবস্থান করতেছে। মনে করো উট, উট কোথায় থাকে বলো তো? উট মরুভূমিতে থাকে না? এই যে উট যে মরুভূমিতে থাকে, এই ব্যাপারটাই, উট যে মরুভূমিতে থাকে সেই ব্যাপারটাই হচ্ছে জীব ভূগোল। অর্থাৎ জীব ভৌগোলিক ভাবে কোথায় অবস্থান করছে। এবং মরুভূমিতে কি করতেছে? উট অভিযোজন হয় না, মানে উট মরুভূমির সাথে নিজেকে খাপ খাওয়ায় নিছে, তোমাকে দিলে কিন্তু তুমি হচ্ছে খাপ খাওয়াইতে পারবা না। এই ব্যাপারটাই হচ্ছে জীব ভূগোল, বায়োজিওগ্রাফি। তাহলে আমরা যে এই 11টা সেকশন পড়লাম, আমরা এই 11টা শাখা কিভাবে পড়বো? আমরা জাস্ট রিডিং পড়বো, যে শব্দগুলো ক্লাসের মধ্যে ইমফাসিস করছি। যেরকম একটা শব্দ কি ইমফাসিস করছি বলতো? যে প্রাণের বিকাশ, এই কথাটা বিবর্তন বিদ্যাতে আসবে। এই ব্যাপারগুলো খালি মনে রাখবো, যে প্রাণের বিকাশ, এটা যে হচ্ছে বিবর্তন বিদ্যাতে আমরা পড়াশোনা করছি, এই প্রাণের বিকাশটা বিবর্তনে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সাদমান ভাই এসে ক্লাসে জ্বালাচ্ছে, বাট তোমাদের সাদমান ভাইকে আসলে এলাও করা হবে না, কেন জানো? কারণ তোমাদের সাদমান ভাই তোমাদের ক্লাস নিতে আসে নাই, তো জ্বালাইতে ঠিকই চলে আসছে। এটা কি ঠিক হয়েছে বলো? এটা তো একদমই ঠিক হয় নাই। তোমাদের সাদমান ভাইয়া হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত একটারও ক্লাস নিতেছে না, সে তার নিজের পরীক্ষা নিয়ে ব্যস্ত। তোমাদের চিন্তা ভুলে গেছে সে। তোমাদের সাদমান ভাইয়াকে, মানে এই যে যারা সাদমান ভাইয়ের কমেন্টে হাহা দিতেছো, তারপরে লাইক দিতেছো, ওরা কেউ দিবা না। কারণ ও হচ্ছে, তোমাদের ভাইয়া হচ্ছে তোমাদের ক্লাস নেয় নাই, তোমাদেরকে ভালোবাসে না, বুঝছো? এই জন্য ওর কমেন্টে কেউ হচ্ছে হাহা দিবা না। কারণ হাহা দেওয়া মানে ওয়ান কাইন্ড অফ তাকে পাত্তা দেওয়া না। কারণ ভাইয়া তোমাদের দেখো পাত্তা না দিয়ে কিন্তু ক্লাস নেয় নাই, সো তোমরাও তাকে পাত্তা দিবা না। ওকে, আচ্ছা। সো এই যে আমাদের 11টা যে হচ্ছে শাখা আছে, এই 11টা শাখা, এই 11টা শাখা তোমাদের হচ্ছে জাস্ট রিডিং পড়বা, শব্দগুলো এমফাসিস দিয়ে পড়বা, যে শব্দগুলো আমি বলে দিছি বারবার করে। ওকে, সো হরমোন নিয়ে আলোচনা করা হয় কোথায়? সবাই বলে ফেলো, আমাদের 5 নম্বর এমসিকিউ দ্রুত করে বলে ফেলো। হরমোন নিয়ে আলোচনা করা হয় কোথায়? তোমাদের হোমওয়ার্ক থাকবে হরমোনের বৈশিষ্ট্য। অনেকেরই প্রশ্ন থাকে আপু হরমোন কি, এই জন্য দিলাম হরমোনের বৈশিষ্ট্য। সবাই লিখবা। কয়টা পয়েন্ট লিখবা বলো তো? 5টা। গ্রুপে লিখে আমাকে ট্যাগ করে দিবা, ঠিক আছে? ওকে, চলো, এটা আমরা সবাই অ্যান্সার দিয়ে দিয়েছি। এন্ডোক্রাইনোলজি এইভাবেও কিন্তু কোশ্চিন আছে, এভাবে ইংলিশে লিখেও বাংলা ভার্সনে কোশ্চিন আছে। ঠিক আছে, এটা ক্লাসের শুরুতেই বলছি, ইংলিশ পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ভৌত ছিল, এটা হচ্ছে ফলিত হবে, ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখানে আমরা মোট হচ্ছে 17টা শাখা দেখবো। খুবই সহজ, এই শাখাগুলো খুবই সহজ। ঠিক আছে, এর আগের শাখার মধ্যে এত বোরিং না, এই শাখাগুলো খুবই সহজ, এগুলো পড়তে আমাদের বেশি একটা টাইম লাগবে না। ঠিক আছে, চলো আমরা দ্রুত করে শেষ করে দিই। প্রথমে আমরা পড়বো জীবাশ্ম বিজ্ঞান, যেটা ইংলিশ নামটা একটু কঠিন, আমিও বড় হয়ে শিখছি, তো এটা একটু মনে রাখবা। প্যালিও অন্টোলজি, সবাই লিখে ফেলো তো, তাইলে মনে থাকবে। সবাই লিখে ফেলো, প্যালিও অন্টোলজি, সবাই দ্রুত লিখে ফেলো। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। প্রাগৈতিহাসিক মানে কি? ঐতিহাসিক মানে বুঝি ইতিহাস, যা আগে ছিল। আর প্রাগৈতিহাসিক মানে যা অনেক অনেক আগে ছিল। প্রাগৈতিহাসিক মানে কি? যা অনেক অনেক আগে ছিল, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক। এখানে যে জিনিসটা অনেক আগে ছিল, যেমন ডাইনোসর, বিজ্ঞানীরা কি ডাইনোসরকে দেখছে? দেখে নাই। জানলো কেমনে ডাইনোসর আছে? ডাইনোসরের একটা জিনিস মাটির নিচে এরকম পাইছিল, সেটা দেখে ধারণা করছে
যে এই জীবাশ্ম মানে জীবের অশ্ব মানে জীবের অংশ যেটা মাটির নিচে পাইছিল সেটা দেখে ওরা ডাইনোসর আবিষ্কার করছে। তার মানে এটা প্রায়োগিক ভাবে দেখতে পাচ্ছে, দেখে আবিষ্কার করছে, এই জন্যই তো এটা ফলিত জীব বিজ্ঞান, তাই না? তাহলে জীবাশ্ম বিজ্ঞান মানে হচ্ছে জীবের অশ্ব যে এরকম পড়ে রইছে, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের প্যালিও অন্টোলজি। এখানে জীবাশ্ম সংজ্ঞা দেওয়া আছে, এমনি জাস্ট দেওয়া হয়েছে, বইতে নাই, আমি অ্যাড করছি, এটা লাগবে না। কিন্তু মনে রাখবো যে জিনিসটা আমরা মাটির নিচে পাইছি ওখান থেকে আমরা ওই জীবটাকে আবিষ্কার করছি, কিন্তু ওই জীবটা এখনো বেঁচে নাই, সেইটা নিয়ে পড়াশোনা, অর্থাৎ অনেক আগের 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 জীব নিয়ে পড়াশোনা আমাদের হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিও অন্টোলজি। সেকেন্ডে যাই, জীব পরিসংখ্যান বিদ্যা। যারা আমরা বলি বায়োলজি মানেই মুখস্থ, বায়োলজিতে কোনো ম্যাথ নাই, আমি কিন্তু এখনো ক্যালকুলেটর নিয়ে ঘুরে বেড়াই, ঠিক আছে? কেন? কারণ বায়োলজিতে স্ট্যাটিক্স আছে এবং এই যে জিন জেনেটিক্স সবকিছুর হার্ট যেটা, এই জিন জেনেটিক্স না থাকলে অন্য কোনো কিছু আসলে আবিষ্কার হওয়া সম্ভব ছিল না। সো এই জিনিসটা আমাদের মূলত পরিসংখ্যান থেকে আবিষ্কার হয়েছে, মেন্ডেল পরিসংখ্যানের হেল্প নিয়েই জেনেটিক্স আবিষ্কার করছে। তাহলে জীব পরিসংখ্যান বা বায়োস্ট্যাটিক্স, এটা খুবই সহজ, যা লেখা আছে এইটা, এর বেশি কিছু এখানে নাই। আর 3 নম্বরে যদি আমরা চলে যাই, এটা মটরশুঁটি রাখা হয়েছে কারণ মেন্ডেল মটরশুঁটি নিয়ে কথাবার্তা বলছে। পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। পরজীবী মানে পরের জীবনের উপরে বাস করে যে, পরের জীবনের উপরে ভিত্তি করে বাস করে যে, যেরকম কৃমি আমাদের শরীরে থাকে, আমাদের শরীরের খাবার খায়, এরকম ভাবে যারা অন্যের দেহের উপরে, ব্যাকটেরিয়া ভাইরাস যারা অন্যের দেহের উপরে থাকে এবং অন্যের দেহ থেকে খাবার শোষণ করে অর্থাৎ তার ক্ষতি করে, সেটা হচ্ছে আমাদের পরজীবী বা প্যারাসাইট। এখানে ভুল হওয়ার মতো বিষয় রোগ সম্পর্কিত বিদ্যা। আমরা বুঝবো না যে রোগ নিয়ে পড়াশোনা আসলে কোথায় করা হয়েছে, কারণ পরবর্তীতে আমরা চিকিৎসা বিজ্ঞানও দেখবো, হ্যাঁ? তো এই জিনিসটা আমাদের ভুল হবে তখন, তো যেন ভুল না হয় আগে মার্ক করে দিলাম। তো এখানে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো ছবি আছে, পরজীবীর একটা সংজ্ঞা আছে, এটা আমি বললাম যে আমাদের জীবদেহের ভেতরে থাকে, পরের জীবের ভেতরে থাকে এবং আমাদের হচ্ছে মানে ক্ষতি করে। মৎস্য বিজ্ঞান মাছ নিয়ে, এটা বলার দরকার নাই। অ্যান্টোমোলজি, এই টার্মটা একটু জানতে হবে। অ্যান্টোমোলজি মানে কীট পতঙ্গ নিয়ে পড়াশোনা, ঠিক আছে? সো কীট পতঙ্গ নিয়ে পড়াশোনা আমাদের হচ্ছে অ্যান্টোমোলজি। আচ্ছা, কীট পতঙ্গ নিয়ে পড়াশোনা আমাদের অ্যান্টোমোলজি গেল। আমাদের 6 নম্বরে অণুজীব বিজ্ঞান, যে জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক, কিছু কিছু অণুবীক্ষণিক ছত্রাকও আছে, শৈবালও আছে। এক কথায় অণুজীব মানে যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপে দেখতে পাবো, এমন জিনিস নিয়ে পড়াশোনা হচ্ছে আমাদের অণুজীব বিজ্ঞান, ঠিক আছে? এটাও একদম সহজ ছিল, কিন্তু এটা কঠিন কিছু না। আচ্ছা, কোনটি কোষ নয়? আচ্ছা, এইটা নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা আমাদের যে পুরো পড়াশোনা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের জীব, আরেকটা হচ্ছে আমাদের জড়। এই জীব এবং জড়র মাঝখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ভাইরাস, যার 50% ক্যারেক্টার জীবের মতো, 50% ক্যারেক্টার জড়র মতো। এদের কিন্তু আমাদের কোষ নাই, অর্থাৎ এরা অকোষীয়। কিন্তু অকোষীয় তার মানে কি এরা জড়, কিন্তু এরা আবার হচ্ছে কিছু ক্যারেক্টার জীবের মতো, যেরকম করোনা যখন আমাদের বডিতে ঢুকছিল তখন কিন্তু ওরা সংখ্যা বৃদ্ধি করে ফেলছিল। এই ব্যাপারটাই বোঝায় কিন্তু যে ওরা হচ্ছে জীবের মতো ক্যারেক্টারিস্টিক্সও বেয়ার করতেছে, রাইট? সো এইটাই হচ্ছে জীব এবং জড়র মাঝে, মানে পরবর্তী আমরা আরো জানবো যে ভাইরাসের অনেক বৈশিষ্ট্য আছে জীবের মতো, অনেক বৈশিষ্ট্য আছে জড়র মতো, বাট ভাইরাস হচ্ছে জীবও না জড়ও না। ভাইরাসকে আসলে অণুজীব বলাটাও ভুল, কারণ অণুজীব বলতে বোঝাচ্ছে সে জীব, সো ভাইরাস কিন্তু জীব না। আচ্ছা, সো অণুজীব বিজ্ঞান, এখানে আমি যে ওই জিনিসটা একটু স্লাইডে দেওয়া আছে, জীব এবং জড়র মাঝখানে জিনিসটা হচ্ছে আমাদের ভাইরাস। আচ্ছা, কীট পতঙ্গ নিয়ে আলোচনা অ্যান্টোমোলজি ডান। কৃষি বিজ্ঞান, কৃষি রিলেটেড, চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা রিলেটেড, এখানেও কিন্তু আবার রোগ কথাটা আছে, সো খেয়াল রাখতে হবে। রোগ কথাটা দুই জায়গায় ছিল, প্যারাসাইটোলজিতেও ছিল, চিকিৎসা বিজ্ঞানেও ছিল। এই ওয়ার্ড গুলোই মার্ক করে করে পড়তে হবে, এগুলাই ভুল হবে পরীক্ষার হলে, হ্যাঁ? আচ্ছা, সো কৃষি ডাক্তার সবাই চলে আসছে, কৃষক ডাক্তার এখানে সবাই চলে আসছে। জিন প্রযুক্তি, জিনকে দেখো কাটছে, এই যে জিন কাটাছাটা করব, এই ব্যাপারটাই হচ্ছে জিন প্রযুক্তি, অর্থাৎ জিনকে ব্যবহার করব, প্রযুক্তির মাধ্যমে জিনকে ব্যবহার করব, এটাই হচ্ছে জিন প্রযুক্তি। 10 নম্বর প্রাণ রসায়ন, খুবই সহজ।
প্রাণ মানে কি? প্রাণ মানে হচ্ছে জীব। জীব রসায়ন মানে কি? বায়োকেমিস্ট্রি। খুবই সহজ, ঠিক আছে? বায়োকেমিস্ট্রির আরেক নাম হচ্ছে প্রাণ রসায়ন। এখানেও কিন্তু দেখো রোগ রিলেটেড কথাটা আছে। এই যে করোনা নিয়ে পড়াশোনা কারা করছে জানো? বায়োকেমিস্ট্রা করছে। ডাক্তাররাও করছে, বাট তাদেরকে বায়োকেমিস্ট্রির হেল্প নিতে হইছে, নাহলে কিন্তু তারা পারতো না এটা করতে। ওকে ওকে। সো প্রাণ রসায়ন নিয়ে, প্রাণ রসায়ন মানে হচ্ছে, এটা আমাদের গ্লুকোজের স্ট্রাকচার এখানে দিছি, মানে জীব দেহে রাসায়নিক যে বিক্রিয়াগুলো ঘটবে সেটাই হচ্ছে প্রাণ রসায়ন। জীব পরিবেশ বিজ্ঞান, আই থিঙ্ক এটা বলা দরকার নাই। সমুদ্র বিজ্ঞান, এটাও বলার দরকার নাই। বন বিজ্ঞান, এটাও বলার দরকার নাই। জীব প্রযুক্তি মানে প্রযুক্তি কি? যেটা জীবের কল্যাণে ব্যবহৃত হতে হবে, এটা সবসময় মনে রাখবো। আমাদের টেকনোলজি বা প্রযুক্তি মানে হচ্ছে যেটা অবশ্যই কল্যাণে ব্যবহৃত হতে হবে, ঠিক আছে? যেটা কল্যাণে ব্যবহৃত হতে হবে সেটাই হচ্ছে আমাদের প্রযুক্তি। যেটা কল্যাণে ব্যবহৃত হবে না সেটা প্রযুক্তি না। তাহলে জীব দিয়ে, মানে জীব রিলেটেড কোনো জিনিস দিয়ে আমরা যদি মানুষের কল্যাণে কোনো কিছু ব্যবহার করতে পারি বা পরিবেশের কল্যাণে কোনো কিছু ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমাদের জীব প্রযুক্তি। ফার্মেসি তো আমরা জানি, ফার্মেসি মানে ওষুধ। সো ইটস ভেরি সিম্পল। আমি বলছি না এগুলো খুব সহজ, একবার পড়লেই হয়ে যাবে। বন্য প্রাণীবিদ্যা কি? বনের রাজা কে? বনের রাজা আমাদের সিংহ। আর এই যে বাঘের মধ্যে, আমি সবসময় ভাবি কি জানো, বাঘ আর সিংহের মধ্যে ঝগড়া লাগা উচিত যে আসলে বনের রাজা কে। এই জন্য দুজনের ছবি রাখছি। আর এই হাতিটা অনেক কিউট, তাই ওর ছবি রাখছি। এটিপি কি প্রাণ রসায়ন হবে? হ্যাঁ, এটিপি হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রাণ রসায়ন, বাট এটিপি নিয়ে পড়াশোনা খুবই বেশি করা হচ্ছে ফিজিওলজিতে, বায়োকেমিস্ট্রিতেও করা হয়। লাস্ট হচ্ছে ফলিত জীববিজ্ঞান শাখায় এরকম এমসিকিউ তো আসবেই। আর লাস্ট হচ্ছে আমাদের 17 নম্বর বা বায়োইনফরমেটিক্স, মানে জীবের যে ডাটাগুলো আছে ওগুলো যে আমরা কালেক্ট করে রাখবো ইনফরমেশন আকারে, এটাই হচ্ছে বায়োইনফরমেটিক্স। ওকে ওকে। সো এই আমাদের লাস্ট এমসিকিউটা অ্যান্সার তোমরা দিতে থাকো, ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা বলে নিই। আজকের ক্লাসটা কিন্তু আমাদের এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসে আমরা যা যা পড়ছি, অর্থাৎ তোমাদের বইয়ের ফলিত জীববিজ্ঞান অংশ পর্যন্ত, নেক্সট ক্লাস থেকে আমরা শ্রেণীবিন্যাস বিদ্যা শুরু করব। এই ফলিত জীববিজ্ঞান অংশ পর্যন্ত যতটুকু তোমরা পড়াশোনা করছো, ম্যাক্সিমামই তোমাদের এমসিকিউ এবং ক মার্কের জন্য আসবে। সো ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে এই অংশটা তোমরা পড়বা। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টাস্ক হচ্ছে তোমরা ভৌত জীববিজ্ঞানের 11টা শাখার নাম মুখস্থ করবা এবং হরমোনের 5টা বৈশিষ্ট্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, যেখানে তোমরা হোমওয়ার্কটা গ্রুপে সাবমিট করবা, আমাকে ট্যাগ করে সাবমিট করবা এবং আজকের ক্লাসটা কেমন লাগছে এটাও বলবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা কেমন লাগছে সবাই একটু দ্রুত বলে ফেলো, তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব, ঠিক আছে? সো দেখি সবাই কি বলতেছো। সবাই একটু দ্রুত বলো, দ্রুত দ্রুত, যে আজকের ক্লাসটা কেমন লাগছে, আর কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এটার অ্যান্সারটা একটু দেখিয়ে দিই। এটার অ্যান্সার হচ্ছে 2 এবং 3। হ্যাঁ, বাস্তুবিদ্যা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখা ছিল। ওকে, মানে বি অ্যান্সার। আচ্ছা, শেষ হয়ে যাবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো আশা করি সবার কোনো সমস্যা নাই। তারপর কোনো সমস্যা থাকলে যখন হোমওয়ার্ক সাবমিট করবা তখন ওখানে তোমরা প্রশ্ন করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থেকো এবং পরের ক্লাসে অবশ্যই চলে এসো। আমাদের নেক্সট ক্লাস কিন্তু মঙ্গলবার ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।